আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেক তরিকুল চ্যানেলের পক্ষ থেকে আমি তরিকুল ইসলাম বেসিক এইচটিএমএল এবং সিএসএস টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে ড্রপ ডাউন মেনু তৈরি করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে রেসপন্সিভ লগ ইন ফর্ম ডিজাইন করতে পারবেন। তো তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকের কাজটি শুরু করি। তো প্রথমেই আমি আপনার যেই ফোল্ডারটাতে অথবা যেখানে আপনি ফাইলটা জমা রাখবেন সেখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে আপনার নিউ ডকুমেন্ট হিসাবে এই স্টেপগুলো নেবেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য ডেস্কটপে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি এবং এখানে আমি নাম দিলাম ক্লাস 6। যেহেতু আমাদের এটা ষষ্ঠ পর্ব সেজন্য আমরা ক্লাস 6 দিয়ে সেভ করলাম। এবার আমাদের ফোল্ডারটা তৈরি হয়ে গেল। ফোল্ডারের ভিতরে আমরা ইতিপূর্বে যারা টিউটোরিয়ালগুলো দেখেছেন যে আমরা index.html নামে একটি টেক্সট ফাইল কিন্তু নিই। তো এখানে আমরা নিউ ক্লিক করি। দেখুন নিউতে আসার পর টেক্সট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্ট্রোল এ দ্বারা সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে এবং এখানে লিখবেন index.html। এবার আপনি এন্টার প্রেস করবেন, কনফার্মেশন যাবে, আবার ওকে। তো দেখুন index.html ক্লিক করার পর আমাদের কিন্তু এটা html ফাইল হয়ে গেছে। তো আমরা ইতিপূর্বে যে টিউটোরিয়ালগুলো দিয়েছিলাম আমরা বলছিলাম যে সিএসএস ব্যবহার করার তিনটি ওয়ে আছে। একটা হলো ইন্টারনাল সিএসএস, আরেকটা হলো এক্সটার্নাল, আরেকটা হলো ইনলাইন। তো গত পর্বে আমি দেখাইছিলাম ইন্টারনাল সিএসএস কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা আজকের টিউটোরিয়ালটাও আপনাদেরকে ইন্টারনালি কিভাবে সিএসএস ব্যবহার করতে হয় সেটাই আমরা দেখাবো। সুতরাং এই যে index.html এই ফাইলেই আমরা HTML এবং সিএসএস উভয় কোডগুলো একসাথে লিখব। আর যদি এক্সটার্নালি সিএসএস লিখতাম তাহলে আমাদের ইতিপূর্বের যে আরো প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা এখানে নিউ ডকুমেন্ট নিয়ে দেখুন এখানে আমরা লিখছিলাম style.css এবং এখানে আমরা সেই সিএসএসটা লিখলাম। তো যেহেতু আমি আজকে আপনাদেরকে ইন্টারনালি সিএসএস ব্যবহার করে কিভাবে আপনি রেসপন্সিভ লগ ইন সিস্টেম বা পেজ ডিজাইন করতে পারেন সেটা দেখাবো, সেজন্য আমি এটা আজকে করতেছি না, এইচটিএমএল এর ভিতরে সম্পূর্ণ করব। তো আমি চাচ্ছি যে এইচটিএমএল এ যখন আমরা একটা লগ ইন ফর্ম তৈরি করব তখন আমাদের সবার উপরে একটি লোগো বা একটি পিকচার থাকুক। তো সেজন্য আমি এখানে একটি ফোল্ডার করে নিচ্ছি। ফোল্ডারটার নাম আমি ইমেজেস দিচ্ছি, ইমেজেস ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমরা যেই ছবিটা বা যেই লোগোটা আমরা রাখবো আপনি রাখবেন সেই লোগোটা কিন্তু আপনার ফর্ম যখন ডিজাইন করবেন তখন সবার উপরে কিন্তু এই জিনিসটা থাকবে। তো সেজন্য আমি একটি ইমেজেস বলে ফোল্ডার করে নিলাম। তো আমরা তাহলে এখন ইমেজেস বলে ফোল্ডার করে নিলাম, তাহলে গুগল থেকে একটি লোগো অথবা একটি পিকচার ডাউনলোড করে আমরা এখানে রেখে দিই। তো আমরা এখানে যদি লোগো টি লিখে সার্চ দিলাম, দেখুন আমাদের এখানে অনেকটি অক্ষরে, যেহেতু আমাদের চ্যানেলটির নাম টেক তরিকুল সেই জন্য আমি টি অক্ষরটা বাছাই করলাম। আপনারা আপনাদের প্রজেক্ট যখন করবেন তখন যে কোনো পিকচার আপনি দিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য গুগল থেকে একটি ডাউনলোড করে কিন্তু পিকচার দিতেছি। তো দেখুন ইমেজ আমরা এখান থেকে যে কোনো একটি ইমেজ নিয়ে নেবো, আমরা জাস্ট দেখানোর জন্য যেহেতু করতেছি। তো আমরা যে কোনো এই টিটা নিই, এটা আমরা ওপেন করলাম এবং এখান থেকে আপনি দেখুন লেখা আছে সেভ ইমেজেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই ইমেজটা আপনার সেভ হয়ে যাবে। তো আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন, যেহেতু আমরা ডেস্কটপে আমরা একটা ফোল্ডার করলাম, দেখুন ক্লাস 6 এই ফোল্ডারের ভিতরে ইমেজেস বলে একটি নাম আছে বা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতর আমরা এই যে টি যে লোগোটা এই লোগোটা রাখতে চাচ্ছি। তো দেখুন টি লোগোটার নাম পুরাটা দেওয়া আছে, আমরা এই নামটা সংক্ষেপ করে নেব, কারণ আমরা যখন এইচটিএমএল এবং সিএসএস এ এই ইমেজ ট্যাগ ব্যবহার করে এই ট্যাগটা বা এই ইমেজটাকে শো করাবো তখন কিন্তু আমাদের এত বড় নামটা লেখা লাগবে। এজন্য আপনারা যেই প্রজেক্টের জন্য যেই ইমেজগুলো ব্যবহার করবেন সেই প্রজেক্টে সেই ইমেজের নামটা কিন্তু খুব সহজেই দিয়ে দিতে পারেন। তো আমি এখানে মনে করেন আমরা যেহেতু লোগো ব্যবহার করব সেহেতু লোগো নাম দিলাম, logo.jpg, ওটা অটোমেটিক নিয়ে নেবে এবং আমি এখানে সেভ দিলাম। সেভ কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি এখান থেকে ব্যাক আসি,
এবার দেখুন আমরা যেখানে লোগো ডট জেপিজি বলে ফাইল কিন্তু পেয়ে গেছে অলরেডি। দেখুন লোগো ডট জেপিজি, তাহলে আমরা ইমেজ ট্যাগ যেখানে নেব সেখানে কিন্তু আমাদের এই যে লোগো ডট জেপিজি দিলেই আমাদের ইমেজটা পেয়ে যাবে। তো চলুন আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। আশা করি বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের কাছে ক্লিয়ার যে কিভাবে আপনি এইসব ফোল্ডারগুলো করবেন। আমি বারবার দেখাচ্ছি এই জন্যই, যারা নতুনভাবে আছেন অর্থাৎ নতুন HTML এবং CSS অর্থাৎ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, তাদের জন্য কোনো সমস্যা না হয়, খুব ইজিভাবে যেন প্রত্যেকটা টপিকস বা প্রত্যেকটা পার্ট আপনারা বুঝতে পারেন, সেজন্য আমি প্রত্যেকটা পার্টে প্রথম থেকেই কিন্তু শুরু করি। যারা পারেন তারা বিরক্ত হবেন না আশা করছি, কারণ যারা নতুন আছে তারা এই সমস্ত জিনিসগুলো যদি অল্প একটু বুঝতে না পারে তাদের জন্য অনেক কঠিন মনে হয়। সেই জন্য আমি প্রত্যেকটা পার্টে খুব বেসিকভাবে শুরু করি। তো এখানে দেখুন index.html, এখানে রাইট বাটন ক্লিক করলাম এবং এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটা আমরা ওপেন করলাম। তো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করার পর আমাদের দেখুন index.html নামে একটি ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা আছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল। অনেক সময় আমরা অনেকে ভুল করি যে এখানে যদি index.html এই কথাটা ভুল হয়, অর্থাৎ এই যে পেজটা দেখতে পাচ্ছেন আপনি, এই পেজে যদি index.html অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল এখানে যদি লেখাটা না আসে, শুধুমাত্র টেক্সট ফাইল লেখা থাকে, তাহলে কিন্তু আপনি যত ডকুমেন্ট মানে এডিট করেন ট্যাগগুলো লেখেন তাহলে কিন্তু কাজ করবে না। এজন্য যখন এই নোটপ্যাড প্লাস প্লাসে কোনো ফাইল ওপেন করবেন তখন লক্ষ্য করে নেবেন যে এখানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল এটা আছে কিনা। যদি এটা থাকে তাহলে জানবেন আপনি কোডিংগুলো লিখলে আপনার কোডগুলো যথার্থভাবে কাজ করবে, আর যদি এটা টেক্সট ফাইল হয় তাহলে কিন্তু কাজ করবে না। এজন্য কাজ শুরু করার সময় অবশ্যই খেয়াল করে নেবেন। তো আমরা তাহলে HTML ট্যাগ মোটামুটি আকারে সবাই পারি। তো কিছু কিছু ট্যাগ আমরা যেগুলো কমন সেগুলো আমরা লিখছি। তো দেখুন আমি এখানে চিহ্ন দিলাম, তারপরে আমি দিই ডক টাইপ HTML। দেখুন এটা এই যে ট্যাগটি আমরা ইউজ করলাম ডক টাইপ HTML, এই ট্যাগটা ইউজ করার উদ্দেশ্য হলো এটা যে HTML ডকুমেন্ট হবে এটা নির্দিষ্ট করে দেওয়া। তো HTML5 যেহেতু এখন চলতেছে ভার্সনে, তো HTML5 এর ডক টাইপ তারপর HTML দিলেই এটা বুঝে নাই যে এটা HTML5 ভার্সনের। তো সুতরাং আপনারা ডকুমেন্ট টাইপ বুঝতে পারছেন, ডক টাইপ অর্থাৎ ডকুমেন্ট টাইপটা কি, এটা হচ্ছে HTML, সেজন্য আমরা এই ট্যাগটি লিখলাম। তো এটা সবার উপরে লিখবেন। লেখার পর আমরা যেভাবে HTML ট্যাগ শুরু করি HTML এবং সেমভাবে আপনি HTMLটা শেষ করলেন। তো HTML ট্যাগ শুরু এবং শেষ আমাদের হয়ে গেল। এবার আমরা এর মাঝখানে লিখব। তো আমি বলেছি যদি একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লেখেন তখন আপনি একটা ট্যাব ব্যবহার করবেন, তাহলে বোঝা যাবে যে এই HTML এর ভিতরেই এখানে আরেকটি ট্যাগ লেখা আছে। তো HTML ট্যাগের ভিতরে আমাদের প্রথম দিকে থাকে হেড অংশ, অর্থাৎ হেড এবং বডি এই দুইটা অংশ কিন্তু HTML এর ভিতরেই থাকে। সেজন্য আমরা প্রথমে হেড অংশটা লিখে নিই। হেড ট্যাগটা আমরা লিখলাম সম্পূর্ণ আকারে এবং এখানে আমরা একইভাবে এন্টার দিয়ে দিই। তারপর আমরা আরেকটি ট্যাব ব্যবহার করি এবং হেডের ট্যাগের ভিতরে আমাদের কিন্তু টাইটেল ট্যাগ, লিঙ্ক ট্যাগ, মেটা ট্যাগ এগুলো সব ইউজ করা হবে। তো আমি যেহেতু আজকে আপনাদের ইন্টারনালি CSS করব, অর্থাৎ এই পেজটার ভিতরেই CSS করব, আলাদাভাবে কোনো ফোল্ডার নেবো না বা টেক্সট ডকুমেন্ট নেবো না যে CSS করব, সেহেতু আমাদের এখানে লিঙ্কিং করানোর কোনো প্রয়োজন নেই। আমরা HTML স্টাইল ট্যাগ ব্যবহার করেই সম্পূর্ণটা কমপ্লিট করতে পারবো। তো এখানে হেড ট্যাগ নিলাম, হেড ট্যাগের ভিতরে আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করি। লক্ষ্য করুন আমরা কিন্তু এই যে স্ল্যাশটা এখনো দিইনি, তাহলে কিন্তু আমাদের এখানে ক্লিক করলে কিন্তু কোনো কালার আসছে না, কিন্তু এখানে যখন আমরা স্ল্যাশ সহ দিয়েছি তখন কিন্তু আমাদের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দুইটাই কিন্তু একটা কালার ধারণ করে আমাদের বুঝায় দেয় যে আমাদের ট্যাগটি সঠিক আছে। সুতরাং আপনারা যখন লিখবেন তখন খুব লক্ষ্য করে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো আমি টাইটেল ট্যাগের ভিতরে যদি আমি দিই, যেহেতু আমি আজকে আপনাদেরকে লগইন ফর্ম তৈরি করব, সেহেতু আমি এখানে আমাদের নাম লগইন ফর্মই দিচ্ছি, লগইন ফর্ম অর্থাৎ টাইটেল দিলাম আমাদের লগইন ফর্ম। এবার আমরা হেড অংশ কিন্তু আর কিছুই লিখলাম না। এবার আমরা আসি স্টাইল বলে যে ট্যাগটি আছে সেই ট্যাগটা এখানে লিখে রাখি, স্টাইল। তো
তো এই স্টাইল ট্যাগের ভিতরে কিন্তু আমরা মূলত সিএসএসটা ব্যবহার করব, সেজন্য আমরা এখানে লিখে নিলাম। তাহলে আমরা আগে এইচটিএমএলটা লিখে নিই, তারপর আমরা কিন্তু স্টাইল ডট সিএসএস যখন কাজ করব সেই সিএসএস ফাইলগুলো সবগুলো এখানে লিখে রাখবো। তাহলে আমাদের এইচটিএমএল এবং সিএসএস দুইটাই কমিউনিকেশন হয়ে একটা সুন্দর ডিজাইন কিন্তু আমরা পেতে পারবো বা পাবো। তো আমি এখানে দিচ্ছি। এবার আমাদের হেড অংশ ক্লিয়ার, স্টাইল অংশ ক্লিয়ার, এবার আমরা বডি অংশতে আসি। তো সেই জন্য বডিটা একটি লিখবেন যেভাবে শুরু এবং শেষ করতে হয়। দেখুন বডিটা একটি শুরু এবং শেষ করলাম। এবার আপনি ইন্টার দিলেন। ইন্টার দেওয়ার পর এখানে আবার ট্যাগ ব্যবহার করবেন। তো আমি প্রথম যে পর্বগুলো ভিডিও দিয়েছিলাম সেখানে বলছিলাম, যখন আমরা হেডিং ট্যাগগুলো ইউজ করতেছিলাম তখন আমি বলেছিলাম যে সর্বসময় যখন আমরা কোনো কিছু শিরোনাম ব্যবহার করব ওয়েবসাইটে, তখন আমরা হেডিং টু অর্থাৎ H2 যে ট্যাগটি ছিল সেই ট্যাগটি কিন্তু ব্যবহার করব। তো সুতরাং সেই প্রথম টিউটোরিয়ালের কথাটা আমরা এখন প্রয়োগ করব। অর্থাৎ আমাদের যে লগইন ফর্ম বলে একটি টেমপ্লেট বা একটি ওয়েবসাইটের লেআউট তৈরি করব, সেই ওয়েবসাইটের লেআউটে যে শিরোনামটি হবে, যে এটা লগইন ফর্ম, সেটা কিন্তু আমার H2 দ্বারা নির্দিষ্ট করে দিতে হবে। H2 আমরা ট্যাগ সম্পূর্ণ করলাম এবং এখানে আমি সেম ভাবে লিখে দিই যে এটা লগইন ফর্ম। দেখুন লগইন ফর্ম অর্থাৎ এটা আমাদের শিরোনাম। তো লগইন ফর্ম যখন আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার কিন্তু আমরা আজকে একটি কাজ করতেছি, সেটা হলো লগইন ফর্ম। তাহলে এই যে ফর্ম কথাটা যখনই আপনার শুনতে পারতেছেন বা বুঝতে পারতেছেন, তখন কিন্তু মাথায় একটা অনুমান বা আইডিয়া চলে আসতেছে যে এখানে একটি ফর্ম থাকবে। তো লগইন ফর্মটা কেমন হয়? যারা ফেসবুক, টুইটার মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা যে কোনো ওয়েবসাইট আপনি ইউজ করেন, তখন যে এইভাবে লগইন করতে হয়, অর্থাৎ আপনার ইউজার নেম থাকে, একটা পাসওয়ার্ড থাকে, একটা লগইন ফর্ম থাকে, একটা ক্যান্সেল থাকে, একটা বাটন থাকে, যদি বলে ফরগট ইউর ইমেইল, এইগুলো থাকে। আশা করি বিষয়গুলো বুঝতেছেন। আমরা সেইভাবেই একটি লগইন ফর্ম সিম্পলি তৈরি করব এবং সেই লগইন ফর্মটা রেসপন্সিভ হবে। রেসপন্সিভ বলতে আমি এটা বোঝাচ্ছি, যদি আমাদের এই ওয়েবসাইটটি বা আমাদের এই লগইন ফর্মটি মোবাইলে দেখা হয়, তারপরেও সুন্দরভাবে দেখা যাবে এবং কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কমটপ অর্থাৎ যেই সাইজেরই হোক না কেন ডিসপ্লেটা, প্রত্যেকটা সাইজেই কিন্তু আপনার এটা পারফেক্টলি দেখা যাবে এবং ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। এই জন্য আমরা রেসপন্সিভ ভাবেই ডিজাইন করব। তো দেখুন আমরা H2 দিয়ে লগইন ফর্মটা লিখলাম। এবার আমরা একটি ট্যাগ নেব। সেই ট্যাগটির কথাটা বলতেছিলাম যে ফর্ম ট্যাগ, অর্থাৎ ফর্ম ট্যাগ কিন্তু আপনার নিতে হবে এখানে। যেহেতু আমাদের একটি ফর্ম হবে, এখানে মানুষ ইউজার নেম দেবে, পাসওয়ার্ড দেবে এবং অন্যান্য আদার্স কিছু যদি দিয়ে আমরা সেটা পূরণ করবে, সেজন্য আমরা একটি ফর্ম ট্যাগ নিয়ে নেব। সেম ভাবে আপনি স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ ক্লোজ করলাম। তো এবার আমরা যেহেতু এর ভিতরে লিখবো সেহেতু এখানে গেলাম। এবার এই যে ফর্ম ট্যাগটা আমি নিলাম, এই ফর্মের একটি অ্যাকশন আমরা দিয়ে দিতে পারি। অর্থাৎ এই টেমপ্লেটটা অর্থাৎ লগইন ফর্মটা যখন আপনি আপনার প্রজেক্টে, ওয়েবসাইটে তৈরি করবেন বা লাগাবেন বা একসাথে অ্যাটাচ করে দেবেন, তখন কিন্তু আপনার এই ফর্মে যারা লগইন করবে তাদের তথ্যটা একটা অবস্থায় বা একটা স্থানে যেতে হবে। তো সেই স্থানের লোকেশনটাকে আপনি এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারেন। আমি জাস্ট এখানে দিয়ে রাখছি, যখন আমরা পরবর্তীতে পিএইচপি ব্যবহার করে আমরা একটি পরিপূর্ণ প্রজেক্ট তৈরি করব, অর্থাৎ পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করব, সেই সময় কিন্তু আমাদের এগুলোই কাজে লাগবে। তো আমি এখানে দিয়ে রাখছি অ্যাকশন। অ্যাকশন দিয়ে আমি এখানে আমাদের যে কোনো একটা ফাইলের নাম দিয়ে রাখি। তো আমি আপাতত অ্যাকশন পেজ এটা লিখেই অ্যাকশন পেজ দিলাম আর এখানে ডট পিএইচপি দিয়ে দিই, অর্থাৎ পিএইচপি ফাইল যখন আমরা করব তখন এটা সম্পূর্ণ দেখতে পাবো। তো ডট পিএইচপি দিয়ে দিলাম। তাহলে আমরা ফর্মে অ্যাকশন পেজ ডট পিএইচপি এটা লিখে রাখলাম। এবার দেখুন আমরা প্রথমে বলেছি আমাদের যে লগইন ফর্মটা হবে
সেখানে আমরা একটি লোগো ব্যবহার করব। তো লোগোটা সবার উপরে ব্যবহার করতে হয়, আমরা সবাই জানি, কারণ লোগোটা প্রথমে দেখা গেলে তাহলে কিন্তু ওয়েবসাইটটি বা আপনার যে পেজটি তৈরি করবেন সেটা কিন্তু ভালো লাগবে। আর প্রত্যেকটা লোগোই কিন্তু সবার উপরে থাকে। দেখুন আমরা নোটপ্যাড প্লাস প্লাস কিন্তু এডিট করতেছি, তো নোটপ্যাড প্লাস প্লাসের যে লোগোটা সেটা কিন্তু এই যে দেখুন বামে কর্নারে আছে, অর্থাৎ সবার উপরে। তাহলে লোগো জিনিসটা বা লোগো টপিকসটা সবার উপরে সবসময়ই থাকে, এজন্য আমরা এখানে লোগোটাকে সবার উপরে রাখবো। তো ফরম ট্যাগ নেওয়ার পর আমরা এই ফরমের ভিতরে একটি ডিভিশন নিতে পারি, অর্থাৎ ডিআইভি কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বুঝাইছি। সেই ডিভের ভিতরে যদি আমরা ইমেজগুলো নিয়ে নিই বা আলাদা আলাদা পার্ট পার্ট করে নিই তাহলে আমাদের সিএসএস করলে সুবিধা হবে। সেজন্য আমি ডিভ ট্যাগ নিচ্ছি। ডিভ ট্যাগ শুরু এবং শেষ করলাম এবং এখানে আপনি এন্টার দিলেন। এবার দেখুন আমরা যে ডিভ ট্যাগ লিখতেছি এই ডিভ ট্যাগকে আমরা একটা ক্লাস দিয়ে, ক্লাস অথবা আইডি দুইটাই ব্যবহার করা যায়, যে কোনো কিছু আপনি ব্যবহার করলেই আপনার সুবিধা হবে, অর্থাৎ আপনার সুবিধা মতো আপনি ক্লাস অথবা আইডি ইউজ করতে পারবেন। যেহেতু আমি ইতিপূর্বে ক্লাস ব্যবহার করা দেখাইছি আর আজকে যদি আমি ক্লাস ব্যবহার করি আপনাদের জন্য তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, সেই জন্য আমি আজকেও ক্লাস ব্যবহার করেই দেখাচ্ছি। পরবর্তীতে আমি আইডি এবং ক্লাস দুইটাই বিপুল সংখ্যক টিউটোরিয়াল আপনাদেরকে দেব যে কিভাবে আইডি ব্যবহার করতে হয়, কিভাবে ক্লাস ব্যবহার করতে হয়। ক্লাসেরগুলো এখন অলরেডি দিচ্ছি এবং সামনে আমি আস্তে আস্তে বিভিন্ন টিউটোরিয়ালে আস্তে আস্তে আইডি ব্যবহারও আপনাদেরকে শিখাই দেব। তো আমি এখানে ক্লাস দিয়ে দিলাম। ক্লাস দিয়ে এই যে ডিভিশনটা আমরা ব্যবহার করব, আমাদের লোগোটা থাকবে এই ডিভিশনের ভিতরে, অর্থাৎ এই পার্টটার ভিতরে। সেজন্য আমাদের এই ক্লাসে যে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের একটা ইমেজ থাকবে সেহেতু আমরা এখানে লিখে দিতে পারি ইমেজ কন্টেইনার। ইমেজ কন্টেইনার, তো আমাদের এটা নাম হলো। এবার আমরা ডিভের ভিতরে চলে আসি এবং একটি ট্যাব ব্যবহার করি। এবার আমরা জানি যে আমাদের লোগো বা একটা পিকচার নিতে গেলে ইমেজ ট্যাগটা ব্যবহার করতে হয়, সেজন্য আমরা ইমেজ ট্যাগটা ব্যবহার করব IMG এবং কমপ্লিট, অর্থাৎ ইমেজ ট্যাগটি কিন্তু একটি সিঙ্গেল ট্যাগ, সেজন্য আমরা IMG এটা আমাদের স্টার্টিং ট্যাগ এবং স্ল্যাশ দিয়ে একটি কলন, অর্থাৎ আমাদের লেস দ্যান গ্রেটার দ্যান যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে কিন্তু আমরা ইমেজ ট্যাগটি শেষ করলাম। তো ইমেজ ট্যাগের ভিতরে আমরা ইতিপূর্বে দেখাইছি আমাদের সোর্স দিতে হয়, অর্থাৎ এই ইমেজটি কোথায় আছে সেটার লোকেশন কিন্তু আপনাকে ইন্ডিকেট করে দিতে হয়। তো আমরা লিখি SRC সোর্স, লিখে আমরা যদি আমাদের ফাইলটি কোথায় আছে, দেখুন আমরা যখন কাজটি শুরু করতেছিলাম তখন এখানে index.html নিয়েছিলাম এবং এখানে একটি ফোল্ডার করছিলাম ইমেজেস, তার ভিতরে আছে logo.jpg। তো এই logo.jpgটাই আমাদের প্রজেক্টের ইমেজ। এই ইমেজটাকেই আমরা ইমেজ যে ট্যাগ লিখেছি এই ট্যাগের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ওয়েব পেজে, অর্থাৎ আমাদের যে প্রজেক্ট ফাইল সেই প্রজেক্টে শো করতে পারবো। তো সেজন্য আমাদের পরিপূর্ণভাবে লেখা লাগবে সোর্স অর্থাৎ ইমেজেস। তাহলে এটা ফোল্ডার কমপ্লিট হলো। এবার ফোল্ডারের ভিতরে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে আপনাকে এটা সিলেক্ট দিতে হবে এবং সেই ভিতরে যে আমাদের যে পিকচারটি ছিল সেই পিকচারটি লেখা ছিল logo.jpg, এই পরিপূর্ণভাবে যেমন আছে এটাই হুবহুব ওখানে লিখতে হবে, তাহলে পেয়ে যাবে logo.jpg। তো এটা আমরা লিখলাম, লেখার পর এটা আমাদের সোর্স ফাইল কমপ্লিট হলো। এবার আমরা এইটাকে একটা অ্যালার্ট দিতে পারি বা ALT দিতে পারি যে এটা কিভাবে লোগোতে যখন আমরা কার্সর নিয়ে যাব তখন কেমন দেখা যাবে। তো আমি এখানে দিই, তারপর ডাবল কোটেশন দেবেন। ডাবল কোটেশন দেওয়ার পর আমরা এটার নাম লোগোয় রেখে দিলাম, যে পিকচারের উপরে যখন আমরা কার্সরটা বা মাউসটা নিয়ে যাব তখন আমাদের মাউসের ওখানে লোগো লেখাটা শো করবে। তো আমি লোগো লিখলাম, যেহেতু আমাদের পিকচারটার নামই আমি লোগো দিয়েছি, প্রত্যেকটা জায়গায় আমি লোগোরই লিখবো। তো এই ইমেজটাকে যখন আমরা CSS করব তখন কিন্তু আমরা এই ইমেজটাকে একটা নির্দিষ্ট নাম যদি এখন দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের জন্য আরো বেশি সুবিধা হবে। সেজন্য আমি এখানে আরেকটি ক্লাস ব্যবহার করব আলাদাভাবে এবং
এই যে লোগোটা বা ইমেজটা আমরা ব্যবহার করলাম এটার একটা নাম দিয়ে দেবো। তো আমি এটার নামও লোগো দিচ্ছি, অর্থাৎ লোগো নামেই আমি কিন্তু চিনতে পারবো যে আমাদের ইমেজ এটা। অর্থাৎ ইমেজটাকে আপনি একটা প্রজেক্টে অনেকগুলো ইমেজ ব্যবহার করবেন, তো প্রত্যেকটা ইমেজ যদি শুধু ইমেজ দিয়ে সেভ করেন তাহলে কিন্তু আপনার বুঝতে অনেক কষ্ট হবে যে আপনার ইমেজ কোনটা লোগো, কোনটা ব্যানার, কোনটা স্লাইডার, কোনটা অন্যান্য গ্যালারির ইমেজ। তো এই জন্য প্রত্যেকটা ইমেজে আপনি ক্লাস ব্যবহার করে সেই ইমেজটার নাম কিন্তু দিয়ে দিতে পারেন, এবং দিলে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে, কোনো রকম প্রবলেম হবে না। তো আমাদের দেখুন ডিপটা কিন্তু কমপ্লিট হলো। এবার আমরা একটু বেসিক্যালি রান করে দেখি যে আমাদের কতটুকু কমপ্লিট হলো। আমরা কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম এবং এখানে যে রান অপশন, এখানে রান থেকে আমরা এখানে ক্রোমে রান করলাম। তো দেখুন আমাদের লগইন ফর্ম এবং এখানে এসছে শুধুমাত্র সেই ইমেজটা, যেই ইমেজটা আমরা নিয়েছিলাম। তো দেখুন আমরা পুরাটা ডাউনলোড করছি বলে এত দূর এসছে। আমরা যদি এতটুকু ডাউনলোড করতাম তারপরে আসতো। আমরা যেহেতু চাচ্ছিলাম যে আমাদের ইমেজ একটা আসুক, যে কোনো ইমেজ আপনার প্রজেক্টে যখন যে ইমেজ আসবে তখন সেই ইমেজটা কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারবেন। তো দেখুন আমাদের এটা কিন্তু কমপ্লিট অলরেডি হয়েছে, যে আমাদের লগইন ফর্ম বলে একটি অপশন, এটা কিন্তু সেই H2, অর্থাৎ হেডিং 2 দিয়ে আমরা শিরোনাম দেবো। শিরোনামটা সবার উপরে থাকে লগইন ফর্ম। এবার আমরা দিলাম লোগো। এরপর আমরা বিভিন্ন ফর্ম তৈরি করব যেখানে মানুষ ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি দিতে পারবে এবং লগইন সিস্টেম থাকবে। তো এই HTML গুলো আমরা আগে কমপ্লিট করি, তারপর আমরা style.css এ, অর্থাৎ এই যে স্টাইল বলে আমি যে ট্যাগ লিখে রেখেছি এর ভিতরে আমরা CSS টা অ্যাপ্লাই করব। তো আমাদের একটি ডিপ কমপ্লিট হয়ে গেল। সেই ডিপটি হলো ইমেজ ডিপ, অর্থাৎ লোগো আমরা যেখানে নিলাম সেই লোগোর ডিপটা আমরা আপাতত কমপ্লিট করতে পারলাম। এবার আমরা আরেকটি ডিপ নিই, যে আমাদের যেই ফর্মগুলো থাকবে, অর্থাৎ আমরা যে ইউজার নেম, পাসওয়ার্ড দেবো সেজন্য আমরা আরেকটি ডিভিশন ক্লিক করে নিই, অর্থাৎ এন্টার দিয়ে দিই। তো আমরা ডিপ লিখি, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ উভয় আপনারা করবেন। এই যে ডিপ ট্যাগটা নিয়ে নিলাম, এবার আপনি এখানে এন্টার দিলাম এবং এখানে একটি ট্যাব ব্যবহার করলাম। তো এই যে ডিপটা নিলাম, এখানে যে যখন ডিপ নিয়েছিলাম তখন আমি একটি নাম দিয়েছিলাম ইমেজ কন্টেইনার, অর্থাৎ এখানে লোগোটা আমাকে আছে, এই ডিপটার নাম আমি ইমেজ কন্টেইনার দিয়ে দিয়েছিলাম। তাহলে নতুন ভাবে আমি যে একটি ডিপ নিলাম এই ডিপটার একটি নাম কিন্তু আমরা দিয়ে দেবো, অর্থাৎ এখানেও আপনি ক্লাস ব্যবহার করবেন। ক্লাস ব্যবহার করার পর আপনি এখানে আপনার যেই টপিকসটার নাম সেটা দিয়ে দেবেন। যেহেতু আমাদের এখানে টোটালটা আমরা ইমেজ কন্টেইনার একটা ব্যবহার করেছি, সেহেতু এখানে আরেকটি নাম ব্যবহার করতে হবে। সুতরাং এটা যেহেতু আমাদের রিয়েলি কন্টেইনার, তাহলে আমরা এখানে কন্টেইনারটাই ব্যবহার করতে পারি। আপনার ইচ্ছা মতো আপনি এখানে নাম দিবেন, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আপনাকে এই নামে দিতে হবে। আপনি যেই নামে বুঝতে পারবেন যে এটা আমার ওই ডিব এই নামে পরিচিত। আমি যখন কন্টেইনার কাজ করব তখন এই ডিবের ভিতরে যারা থাকবে, যে অংশগুলো থাকবে সেইগুলোকে কিন্তু আমি CSS দিয়ে নির্দিষ্টভাবে ডিজাইন করতে পারবো। সেজন্য এই নামগুলো রিলেটেড দেবেন, অর্থাৎ যেটা যেই রিলেটেড নামটাও আপনি সেই রিলেটেড দেবেন, তাহলে আপনার কাজ করতে যে সুবিধা হবে। তো আমি এখানে দেখুন কন্টেইনার দিলাম। কন্টেইনারের পরে আমি যখন ডিবের ভিতরে আসলাম তখন আমরা ইউজার নেম, আমি কিন্তু প্রথমে বলছি এটা আমাদের লেখা লাগবে, সেই জন্য আপনাদের একটা নতুন ট্যাগ, অর্থাৎ এখানে আপনারা লেবেল ট্যাগটি ইউজ করতে পারেন। এটা শুরু এবং সেম ভাবে আপনি শেষ করবেন। তো স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ কিন্তু আমি লেভেল ট্যাগে কমপ্লিট করলাম, অর্থাৎ আমাদের এটা স্টার্টিং ট্যাগ এবং এটা এন্ডিং ট্যাগ। তো এই স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝখানে কিন্তু আমরা সবকিছু লিখব। তো দেখুন আমরা যখন আমাদের ইউজার নেম এই কথাটা লিখি, যদি আমরা একটু বোল্ড করে দিই, অর্থাৎ মোটা করে দিই লেখাটা, তাহলে কিন্তু আরো ভালো হয়, দেখায় সুন্দর। সেজন্য আমরা বি ট্যাগটি এখানে ব্যবহার করতে হয়, অর্থাৎ বোল্ড করার জন্য আপনি বি ট্যাগটি ইউজ করবেন। তো আমি একবারে লিখে দিচ্ছি এখানে যেন আমাদের এক লাইনে বোঝা যায়, অর্থাৎ লেভেল ট্যাগের ভিতরে আমরা বোল্ড ট্যাগ লিখলাম এবং এই বোল্ডের ভিতরে যেই অংশটা আছে এখানে আমরা যেটা লিখব সেই লেখাটা কিন্তু আমাদের বোল্ড হয়ে যাবে। সেজন্য আমি বোল্ড বা মোটা করে এটা লিখে দিলাম। তো এখানে আমি লিখি যে আমাদের কি লিখতে হবে, যেহেতু আমি চাচ্ছি যে প্রথমে আমাদের ইউজার নেম থাকবে, ইউজার নেম আমি ছোট হাতের একসাথে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো দিবেন নামগুলো। তো ইউজার নেম দিলাম। এখন যদি আমি কন্ট্রোল এস দ্বারা সেভ করি এবং আমাদের যে ক্রোমে রান করা আছে এখান থেকে যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের কিন্তু এই যে ইমেজটা ছিল এখানে, এই ইমেজটার এখানে কিন্তু আমাদের চলে এসেছে ইউজার নেম এবং এটা বোল্ড। তো আমরা এটা ধাপে ধাপে HTML গুলো কমপ্লিট করব, তারপর CSS যখন করব এই ইউজার নেমটা আমরা নির্দিষ্ট জায়গায় দেবো। প্রত্যেকটা টপিকসই কিন্তু আমরা নির্দিষ্ট ওয়েতে রেখে দিতে পারবো। তো চলুন আমরা
এইচটিএমএল যেখানে করছিলাম সেখানে নোটপ্যাড প্লাস প্লাসে। তো লেবেল ট্যাগ দেওয়ার পর আমি ইউজার নেমটা দিয়ে দিলাম। ইউজার নেম দেওয়ার পর আমি ইনপুট দিতে পারি, অর্থাৎ আমরা যখন ইউজার নেম লেখা থাকে একটা লগইন ফর্মে তখন কিন্তু মানুষ টাইপ করে, অর্থাৎ তার নামটা সে লেখার পর কিন্তু সেখানে দিয়ে দেয়। যেমন আমরা ফেসবুকে যখন লগ ইন করি তখন কিন্তু ইউজার আইডি দেওয়া থাকে, সেখানে আমরা আইডি দিই এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিই। এই যে মানুষ দিতে পারছে এটাকে বলা হচ্ছে ইনপুট দেওয়া। তাহলে এই ইনপুট টাইপ যখন দেওয়া হচ্ছে তখন আমাদের ইনপুট দিতে হলে আমাদের ঠিকইভাবে ইনপুট ট্যাগটি ইউজ করতে হবে। তো আমরা ইনপুট ট্যাগটি ইউজ করি, সিম্পলি আমি ইউজ করব। দেখুন আমরা ইনপুট ট্যাগটি কিন্তু ইউজ করলাম এবং এখানে আমি সিঙ্গেল ভাবে শেষ করছি, তাও কাজ করবে। তো স্ল্যাশ দিয়ে দিলাম। এবার দেখুন এই অংশ হয়ে গেল, একটা ইনপুট ট্যাগ শুরু এবং শেষ করলাম। তো ইনপুট ট্যাগ শুরু এবং শেষ করার পর এই যে ইনপুট আমরা যে দিতেছি এটা কোন ধরনের ইনপুট হবে সেই টাইপটা আপনাকে দিয়ে দিতে হবে। সেজন্য আপনি এখানে লিখে দিতে পারেন টাইপ, কোন ধরনের টাইপ। যেহেতু ইনপুট আমাদের এটা ইউজার নেম ABCD অথবা অন্য কোনো অক্ষর, তো সেহেতু আমরা এটাকে টেক্সট বলে আইডেন্টিফাই করতে পারি। সেহেতু আমরা ইনপুট টাইপকে দিয়ে দিলাম টেক্সট, অর্থাৎ এই ইউজার নেমে মানুষ এসে শুধুমাত্র ABCD অর্থাৎ অক্ষর দিয়ে কোনো নামই এডিট করতে পারবো, অন্য কিছু এখানে অ্যাপ্লাই হবে না। সেজন্য আমরা এখানে নাম দিয়ে দিলাম যে এটা টেক্সট। তো টাইপ যখন আমরা টেক্সট দিলাম, এই টেক্সটের ভিতরে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো মানুষ যখন দেখবে যে ইউজার নেম তারপর একটি ফর্ম অর্থাৎ একটি বক্স থাকবে, সেই বক্সে যদি আমরা ছোট্ট করে লিখে দিতে পারি, অর্থাৎ জলছাপ হিসাবে যেটা থাকে প্লেস হোল্ডার বলা হয় ওয়েব ডিজাইনের ভাষায়, তো সেটা যদি দিই তাহলে কিন্তু আমাদের আরো সুবিধা হবে। আমি লিখতেছি, রান করলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তো এখানে আমি প্লেস হোল্ডার দিয়ে দিই। দেখুন প্লেস হোল্ডার চলে এসেছে এবং এই প্লেস হোল্ডার যখন আমি দিচ্ছি এই প্লেস হোল্ডারে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত টপিকসটা রাখতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখে দিতে পারি। তো আমরা এখানে দিয়েছি যেহেতু আমাদের ইনপুট টাইপটা ছিল টেক্সট এবং লেভেল যখন আমরা নিলাম তখন ইউজার নেম ছিল, অর্থাৎ ইউজার নেমের ভিতরে যেই ইনপুটটা আমরা নিচ্ছি সেই ইনপুটের টাইপ আমরা দিয়েছি টেক্সট এবং প্লেস হোল্ডারটা যদি আমরা ইউজার নেম দিয়ে দিই তাহলে কিন্তু জলছাপ দিয়ে অর্থাৎ ভিতরে মনে হবে লেখা আছে এরকম ভাবে লেখাটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে প্লেস হোল্ডার করা হয়। তো আমরা এখানে ইউজার নেমটা লিখে দিতে পারি, যেহেতু আমাদের এটা ইউজার নেম আমি ছোট হাতের একসাথে দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো প্লেস হোল্ডার আমি মানে ব্যবহার করা কমপ্লিট হলো। এবার এই প্লেস হোল্ডার যখন আমরা ব্যবহার করা শেষ করলাম অর্থাৎ কমপ্লিট হয়ে গেল ইউজার নেম দিয়ে, এবার আমরা এই প্লেস হোল্ডারের একটা নাম দিয়ে দিতে পারি। সেজন্য আমরা এখানে নেম ব্যবহার করতে পারি, নেম, এবং একইভাবে আপনি সমান সমান এবং ডাবল কোটেশন দিলেন এবং এখানে আপনি ইউ নেম দিয়ে দিতে পারেন, সংক্ষেপে ইউতে ইউজার আর নেমতে নেম, সুতরাং ইউ নেম, অর্থাৎ সংক্ষেপে আমরা কিন্তু ব্যবহার করলাম। এবং এখানে আমরা লিখে দিতে পারি যে রিকোয়ার্ড, অর্থাৎ এটা আমাদের রিকোয়ার্ডই আছে। তাহলে আমরা এখানে লিখে দিই, দেখুন রিকোয়ার্ড, এটা আমরা জাস্ট লিখে রেখে দিলাম, এটা আমাদের কাজে লাগবে। তো রিকোয়ার্ড দিয়ে আমি যদি কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করি তাহলে দেখুন আমরা যে ইনপুটটা নিলাম, আমি একটু রান করলে আপনারা ক্লিয়ার হবেন। তো এখানে দেখুন রিফ্রেশ করলে দেখুন সেম ভাবে ইউজার নেম এবং এই জায়গাটা দেখুন ইউজার নেম ছোট্ট করে লেখা আছে এবং আমরা এখানে ABCD ইত্যাদি লিখতে পারবো যেভাবে আমরা বিভিন্ন লগইন ফর্মে লিখি। তাহলে এই যে ইউজার নেম কথাটা জলছাপ মতো আছে, এর উপর আমরা যখন লিখছি ওটা তখন মুছে যাচ্ছে অর্থাৎ থাকছে না। এই যে ইউজার নেম এটাই কিন্তু সেই প্লেস হোল্ডার। দেখুন আমরা যখন প্লেস হোল্ডারটা ব্যবহার করতেছি তখন কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এখানে ইউজার নেম, সুতরাং আমাদের এখানে ইউজার নেমটা অ্যাপ্লাই করতে হবে বা দিতে হবে। তো সেই জন্য আমি প্লেস হোল্ডারটা ব্যবহার করেছি। তো চলুন নোটপ্যাড প্লাসে ব্যাক যাই এবং আমরা এখানে যে ইনপুট টাইপ একটা নিলাম, অর্থাৎ লেভেল আমাদের ছিল ইউজার নেম এবং ইনপুট টাইপ হলো ইউজার নেমটি আমরা প্লেস হোল্ডার কমপ্লিট করলাম। তো আমরা এখানে আরো লেভেল ব্যবহার করতে পারি, মনে করেন এখানে আমরা ইউজার নেম দিলাম আর আরেকটা দিই পাসওয়ার্ড। তো সেই জন্য আমরা সেম ভাবে আবার লেভেল ট্যাগ নিতে হবে আপনার, নিয়ে আমরা LABEL লেভেলটা একটু শুরু এবং শেষ করলেন। শেষ করার পর এই যে লেভেল ট্যাগ একইভাবে আপনি এখানে বোল্ড ব্যবহার করতে পারেন, অর্থাৎ পাসওয়ার্ড যে লেখাটা থাকবে লক্ষ্য করুন এই যে ইউজার নেম এই পাশে যেটা লেখা আছে এটা কিন্তু বোল্ড আকারে আছে। তো এই ইউজার নেমটা আমরা বোল্ড করেছি যেন
দৃষ্টিতে দেখা যায় ভালোভাবে, সেজন্য আমরা এখন পাসওয়ার্ডটা ব্যবহার করব। এই পাসওয়ার্ডেও কিন্তু একটি বোল্ড ট্যাগ যদি আমরা ব্যবহার করি তাহলে পাসওয়ার্ডটাও দৃষ্টিনন্দিত হবে এবং বড় আকারে একটু দেখা যাবে। তো সেজন্য আমরা এখানেও বি ট্যাগটি ইউজ করব। মনে রাখবেন বি ট্যাগটি বোল্ড করার জন্য ব্যবহার করা হয়। দেখুন স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ কিন্তু আমরা দুইটাই কমপ্লিট করলাম। এবার কোন কথাটা বোল্ড হবে, যে আমরা যে পাসওয়ার্ড টপিকসটা দিতেছি এই পাসওয়ার্ড কথাটা বড় হবে বা মোটা হবে, একটু বোল্ড হবে, সেজন্য আমরা এখানে লিখে দেবো পাসওয়ার্ড। তো আমাদের এই পাসওয়ার্ডটা বোল্ড আকারে দেখা যাবে। তো আমরা লেভেল দেখুন, যখন ইউজার নেম লিখলাম তখন আমরা ইনপুট টাইপ দিয়ে দিয়েছিলাম এবং আরেকটা লেভেল ট্যাগ দিলাম যার ভিতরে পাসওয়ার্ড দিলাম এবং এখানেও আমরা একইভাবে ইনপুট টাইপ কিন্তু দিয়ে দেবো এবং এটা ইনপুট টাইপ কোন ইনপুট টাইপ সেটা কিন্তু উল্লেখ করে দেবো। তো সুতরাং আমরা ইনপুট ট্যাগটি নিয়ে আগে ইনপুট ক্লোজ, অর্থাৎ স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ এটা সিঙ্গেল লিখলে আপনার কমপ্লিটলি পেয়ে যাবে ইনপুট ট্যাগটি। তাহলে আমরা ইনপুট ট্যাগ নিলাম, এখানে আমরা একইভাবে টাইপ দিয়ে দিই যে এটা কোন টাইপের হবে। টাইপটা আমরা এখান থেকে দিয়ে দিই। টাইপটা আমরা এখান থেকে, যে আমাদের ইনপুট টাইপ ছিল পাসওয়ার্ড, সুতরাং আমরা পাসওয়ার্ডে লিখে দিতে পারি। তো পাসওয়ার্ড লিখে দিই, পাসওয়ার্ড। তো দেখুন ইনপুট টাইপ আমাদের পাসওয়ার্ড হলো। এবার এই ইনপুট টাইপের পরে আমরা প্লেস হোল্ডার ছিল সেটা ইউজ করি। প্লেস হোল্ডারটা বুঝতে পারছেন আশা করছি, কারণ জলসাপ্তির মতো যেটা লেখা থাকবে ভিতরে তার উপর আমরা লিখবো সেটাকে প্লেস হোল্ডার বলা হচ্ছে। তো আমরা এখানে লিখে দিতে পারি ইন্টার পাসওয়ার্ড, তাহলে বোঝা যাবে যে আমাকে এখানে পাসওয়ার্ড প্রবেশ করতে বলছে। ইন্টার পাসওয়ার্ড। তো আমরা প্লেস হোল্ডার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল এবং এটার আমরা একটা নাম দিতে পারি, যেমন এখানে সংক্ষেপে ইউনেম লিখলাম। তো সেজন্য আমরা এখানেও সংক্ষেপে একটি নাম লিখে দিই, যেগুলো আমাদের style.css যখন আমরা ব্যবহার করব তখন আমাদের সুবিধা হবে, সেজন্য কিন্তু এগুলো ব্যবহার করা। আপনারা লক্ষ্য রাখবেন এখানে আমরা পাসওয়ার্ডকে সংক্ষেপে লিখে দিতে পারি psw এবং এখানেও আমরা সেম ভাবে রিকোয়ার্ড রেখে দিতে পারি, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। দেখুন রিকোয়ার্ড। ওকে, তাহলে আমাদের কিন্তু পাসওয়ার্ডও কমপ্লিট এবং ইউজার নেম যেটা ছিল সেটাও কিন্তু আমাদের কমপ্লিট হলো। এখন যদি আমি কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিই এবং আমাদের যেখানে রান করা আছে এখানে দেখুন এই পর্যন্ত ছিল ইউজার নেম, আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের চলে এসেছে ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড। এ দেখুন ইন্টার পাসওয়ার্ড এবং এখানে আছে ইউজার নেম নিচে লেখা আছে। এখানে আপনি ইউজার নেম লিখতে পারবেন এবং এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। তো এই পাসওয়ার্ড যেমন হয় সেভাবে কিন্তু আমরা আস্তে আস্তে কমপ্লিটলি করব। আর এই ইমেজটা বড় দেখাচ্ছে বলে কিন্তু আমাদের এখানে নিচে আসছে। যখন আমরা style.css করব তখন কিন্তু ইমেজটা এবং এই যে শিরোনাম যেটা ছিল লগইন ফর্ম এগুলো সবগুলো নির্দিষ্ট মাপ অনুযায়ী আমরা দিয়ে দেবো, তখন আমাদের সম্পূর্ণটা নির্দিষ্ট মাপেই থাকবে। তো দেখুন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কমপ্লিট হলো। এখন আমরা লগইন বা অন্যান্য বাটনগুলো ইউজ করতে পারি। আমি এইভাবে আপনারা যে ইউজার নেম পাসওয়ার্ড এইভাবে যদি আপনি ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে অনেকগুলো করতে চান কোনো ব্যাপার নেই, আপনি একইভাবে প্রথম আপনি একটা লেভেল ট্যাগ নেবেন, লেভেলের ভিতরে যেই টপিকসটা নিয়েছেন সেই টপিকসটা লিখবেন, তারপর আপনি একটা ইনপুট টাইপ দেবেন, তাহলে আপনার এমন একটা বক্স হয়ে যাবে এবং বক্সের ভিতরে প্লেস হোল্ডার আপনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই যে ইন্টার পাসওয়ার্ড যেমন লেখা আছে এর ভিতরে সেরকমভাবে লেখা থাকবে। তো চলুন নোটপ্যাড প্লাস প্লাসে যাই। এবার এখানে আমরা পাসওয়ার্ড ট্যাগটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ পাসওয়ার্ড যে অপশনটি ছিল সেই পাসওয়ার্ড অপশনটি আমাদের কমপ্লিট। এবার আমরা একটি কাজ করতে পারি, এখানে আমরা লগইন বাটন দিতে পারি একটা, অর্থাৎ বাটন যে কথাটা বললাম এই বাটন বলেও কিন্তু এই HTML একটি ট্যাগ আছে, সুতরাং আমাদের সেই ট্যাগটি এখন অ্যাপ্লাই করতে হবে। তো আমি যদি সেই ট্যাগটি লিখতে চাই, দেখুন বাটন কমপ্লিট, তাহলে আমাদের স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ শুরু এবং শেষ হয়ে গেল। বাটন ট্যাগ, এই বাটনের ভিতর আমরা কি দিতে চাচ্ছি অর্থাৎ আমাদের বাটনটার নাম কি হবে সেইটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। তো দেখুন আমরা ইনপুট টাইপ নিলাম, পাসওয়ার্ড নিলাম, সবকিছু হয়ে গেল। এবার এই বাটন টাইপে যখন আমরা বাটনটাকে টাইপ করে দেবো অর্থাৎ কি ধরনের বাটন হবে এটা কিন্তু আপনি এখান থেকে নির্দিষ্ট করে বলে দিতে হবে। সেজন্য আপনি এখানে টাইপ দিলেন
দেওয়ার পর ডাবল কোটেশনের মাধ্যমে আপনি লিখে দিলেন যে সাবমিট, অর্থাৎ মানুষ এখানে লগ ইন করবে, অর্থাৎ সাবমিট দেবে, অর্থাৎ ইন্টার প্রেস করবে, অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড যখন দেওয়া হয়ে যাবে তখন সে এখানে সাবমিট দেবে। সেই জন্য আমি এখানে সাবমিটই লিখে রাখছি, সাবমিট, অর্থাৎ আমাদের টাইপটা ছিল সাবমিট। এবার এই সাবমিট যখন আমি লিখলাম, এই সাবমিটটা কোন লেখার ওপরে মানুষ ক্লিক করবে, সেই লেখাটার নাম কি হবে, সেই নামটা আপনার এখানে দিতে হবে। যেহেতু আমরা এখানে লগ ইন ফর্ম তৈরি করছি, সেহেতু আমি এখানে নামটা লগ ইন দিলাম এবং এই নামটার উপরে মানুষ ক্লিক করবে এবং সাবমিট দেবে। তো কন্ট্রোল এস দ্বারা যদি আমি সেভ করি, সেভ করার পর আমাদের যেখানে রান করা আছে, এখন যদি আমি এখানে দেখুন রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের এখানে একটি বাটন তৈরি হয়ে গেছে। সেই বাটনটার নাম কিন্তু লগ ইন, অর্থাৎ ইউজার নেম, পাসওয়ার্ড এবং লগ ইন, এগুলো এখন পাশাপাশি দেখা যাচ্ছে। আমরা যেমন ডিজাইন করব সিএসএস এর মাধ্যমে সেমন কিনতে হবে। দেখুন আমরা যখন এখানে নিয়ে আসতেছি, তারপর মাউসটা দেখুন এখানে ক্লিক করলাম এবং এখানে কিন্তু অলরেডি লেখা আসতেছে যে এখানে প্লিজ ফিল আপ দ্য বক্স, অর্থাৎ এই যে আমাদের এখানে ফিল আপ করতে হবে, সেই ফিল আপটা কিন্তু দেখুন আমরা যখন এখানে ক্লিক করার পরে লগ ইন ক্লিক করলাম, তখন প্লিজ ফিল আউট অফ দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ এই যে ফিল্ডটাকে আপনার ফিল্ড পূর্ণ করতে হবে, তারপর কিন্তু আপনি লগ ইন দিতে পারবেন। তো এইগুলো আপনার আস্তে আস্তে জাভা স্ক্রিপ্ট এবং পিএইচপি যখন আমরা শুরু করব, তখন কিন্তু আপনি আরও ক্লিয়ারলি এই জিনিসগুলো ডাইনামিক্যালি বুঝতে পারবেন। যেহেতু আমি এখন বেসিকগুলো শিখাচ্ছি আপনাদের কীভাবে ডিজাইনগুলো তৈরি করবেন, সেহেতু এখানে নর্মালিভাবে আমি শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস গুলোই বেশি ব্যবহারের গুরুত্ব দিচ্ছি। তো দেখুন লগইন আমাদের বাটনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ বাটন যে আমরা ট্যাগ নিয়েছিলাম সেই বাটনের একটি টাইপও দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখুন আমরা আরেকটি কাজ করতে পারি, এই বাটনের ভিতরে অর্থাৎ বাটন যে ট্যাগটি লিখলাম অর্থাৎ লগইন বাটন, এই বাটনকে আমরা একটি ইনপুট টাইপ দিয়ে দিতে পারি। ইনপুট টাইপ দিলে আমাদের একটু বেশি সুবিধা হবে, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আপনি সেমভাবে ইনপুটটা দিলেন, ইনপুট ট্যাগ শুরু এবং শেষ করলেন এবং এখানে টাইপ দিয়ে দেন যে কোন টাইপের ইনপুট হবে, এটা সবকিছু আপনার নির্দিষ্ট করে দিতে হবে। যত আপনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আইডেন্টিফাই করে নির্দিষ্ট করে দেবেন, তত আপনার ওয়েবসাইটের ডিজাইনটি দৃষ্টিনন্দিত হবে এবং ইউজাররা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো দেখুন আমরা এখানে যে টাইপ দিয়েছি, এই টাইপটা দিতে পারি চেক বক্স, অর্থাৎ একটি বক্স আকারে থাকবে যে মানুষ লগ ইন করবে, এইটা বোঝা যাবে। তাহলে আমরা এখানে লিখি বক্স দিয়ে দিই। তাহলে দেখুন আমরা এখানে দিলাম চেক বক্স, একটা নাম দিলাম জাস্ট। এবার আমরা যদি এর পাশে এসে আমরা একইভাবে এর একটি সেক্টের একটা অপশন দিয়ে দিই যে সিএইচ, দেখুন এই যে সেক্ট আছে, একবার এখানে এসে আমরা একটা নাম দিয়ে দিই, ডাবল কোটেশন ব্যবহার করবেন সবসময়। এখানে আমরা 16 দিয়ে দিলাম। দেখুন এটা আমাদের কমপ্লিট কিন্তু হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি এবং আমাদের যে রান করা ছিল সেখানে যদি শুধু রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে চেক মার্ক যে কথাটা, এই চেক মার্কটা আমাদের কিন্তু মাঝে মাঝে লাগবে। সেই জন্য আমরা এই চেক মার্ক অর্থাৎ সাইন মতো যে অপশনটি, সেটা কিন্তু এখন নিয়ে আসলাম। সেই জন্য আমরা যদি লগ ইন করি, এখানে পূর্ণ করার পর আমাদের কিন্তু অন্যান্য পেজে অর্থাৎ নিয়ে যাবে। তো চলুন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ব্যাক যাই এবং আমাদের আপাতত এই যে ডিভিশন ছিল, এই ডিভিশনের কাজটা কিন্তু মোটামুটি আকারে কমপ্লিট করলাম। আপনারা যখন আরও ইনপুট অর্থাৎ লেভেল বাড়াবেন, ইউজার নেম পাসওয়ার্ড অর্থাৎ আপনি যদি এখানে দিতেন ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর জেন্ডার মেল নাকি ফিমেল, ফোন নাম্বার, তার বাসা কোথায়, দেশ কোথায়, কান্ট্রি কোথায়, এইভাবে আপনি প্রত্যেকটা টপিকস কিন্তু হুবহু এই লেভেল তার একটা ইনপুট দেবেন, লেভেল তার একটা ইনপুট দেবেন, বাটন একটা ইনপুট দেবেন। তো এইভাবে যতগুলো লেভেল আপনি ইউজ করবেন, প্রত্যেকটা লেভেলের জন্য একটা লেভেল ট্যাগ এবং ইনপুট ট্যাগ ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার যতগুলো রিকোয়ারমেন্ট লাগতেছে, অর্থাৎ আপনার যতগুলো টপিকসগুলো আপনার লাগবে আপনার ওয়েবসাইটে অর্থাৎ আপনার লগ ইন ফর্মে, আপনি কিন্তু প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কিন্তু এইভাবে ইউজ করতে পারবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেহেতু আমি আপাতত এই দুইটা অর্থাৎ লগ ইন এর করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং আমাদের যে বাটনটা থাকে লগ ইন বাটন, এই বাটনগুলোই আপাতত এখানে রাখলাম। আমরা আরেকটি ডিপ নিয়ে নতুন কিছু দেখাই আপনাদেরকে। তো এই ডিপটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই ডিপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আরেকটি ডিপ নিতে পারি। তো দেখুন আমি আরেকটি ডিপ নিচ্ছি, ডিপ ট্যাগ শুরু এবং শেষ করলাম। সেম ভাবে আপনি এখানে ইন্টার দিয়ে দেবেন, তারপর এখানে ট্যাব ব্যবহার করবেন এবং এই যে ডিপটা নিলাম,
এটার একটা নির্দিষ্ট নাম দিয়ে দেবেন, অর্থাৎ ক্লাস ব্যবহার করে আপনি একটা নাম দিয়ে দেবেন। তো এই ডিভটা একটা নাম আমি এতে পূর্বে যে নামটা দিয়েছি ওই নামটাই ইউজ করতে পারি, তাহলে আমাদের একসাথে এই ডিভ যে ক্লাস দিয়ে কন্টেইনার লিখছিলাম এবং এখানে যদি আমরা একইভাবে কন্টেইনার দিই, তাহলে আমাদের এই ডিভে যেইভাবে আমরা হাইট ওয়াইট দিয়ে দেবো এই ডিভটাও অটোমেটিকলি সেই একই হাইট ওয়াইট নিয়ে নেবে। তো আমাদের যেহেতু ফর্মটা একই মাপের হবে সেহেতু আমরা এখানে একই নাম ব্যবহার করতে পারি। তো সেজন্য আমি কন্টেইনার দিকে দিচ্ছি, কন্টেইনার। তো আমরা এই ডিভটার নাম দিলাম কন্টেইনার। এখন এই ডিভটার কিছু স্টাইল আমরা এখান থেকে দিয়ে দেব। তো দেখুন আমরা এখান থেকে যদি স্টাইল লিখে দিই, স্টাইল দিয়ে আপনি ডাবল কোটেশন দেবেন এবং এখান থেকে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবেন, যে আপনি যে ডিভিশনটা নিচ্ছেন যে কন্টেইনার হবে এই কন্টেইনারের অর্থাৎ যে কন্টেইনারটা সেই কন্টেইনারটার স্টাইল কেমন হবে। তা আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। দেখুন খুব সহজে আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখানে কলন ব্যবহার করলেন, করার পর এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমি আপনাদেরকে আগে বলেছি যে পিক্সি নামে যে সফটওয়্যারটি আছে সেখান থেকে আপনি কিন্তু নির্দিষ্ট কালারটা নিয়ে আসতে পারবেন এবং এই কালারের কিছু হেক্সাডেসিমাল কোড আছে, অর্থাৎ হ্যাশ দিয়ে লেখা হয় 6টা ডিজিট। এই কালারগুলো আপনারা কিছু কিছু আয়ত্ত করে নেবেন আস্তে আস্তে। তো আমি এখানে হ্যাশ ব্যবহার করে 6টি কালার দিচ্ছি, মনে করুন আমার পছন্দ মতো আমি একটা কালার দিলাম। আপনাদের যখন প্রজেক্ট করবেন তখন আপনাদের যেই প্রজেক্টের কালারটা ভালো লাগবে, যেটা পছন্দ হবে সেই কালারটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে ডিভিশন দিলাম ক্লাস দিয়ে কন্টেইনার এবং স্টাইল দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আমার পছন্দের একটি হ্যাশ F1 অর্থাৎ 6টা আমি কিন্তু ডিজিট দিয়ে দিছি। তো এখানে আমরা যদি আরেকটি বাটন ইউজ করতে পারি যে ক্যান্সেল করে দিতে পারে মানুষ এই কোয়ালিটি, তাহলে কিন্তু আমরা আরো সুন্দরভাবে আমাদের ইমেল ফর্মটা তৈরি করতে পারবো। সেহেতু আমি এখানে ইন্টার দিয়ে দিলাম, যেহেতু আমাদের ভিতরে লিখবো অর্থাৎ ডিভের ভিতরে, সেজন্য আমরা এখানে আরেকটি ট্যাগ নিতে পারি, সেটা হলো বাটন ট্যাগ। একইভাবে আমরা এর আগে দেখাইছি বাটন ট্যাগ কিভাবে নিতে হয়। দেখুন বাটন ট্যাগটা শুরু এবং শেষ করলাম আমি জাস্ট যেভাবে নর্মালি করতে হয় সেইভাবে কিন্তু আমি বাটন ট্যাগটা শুরু এবং শেষ করলাম। তো এই বাটন ট্যাগটা শুরু যখন করলাম তখন এখানে আমাদের বাটনটা কোন টাইপের সেটা কিন্তু আবার সেম ভাবে আপনাকে দিয়ে দিতে হবে। তো বাটনটা কোন টাইপের সেটা আমাদের বলে দিলাম, আমরা আপাতত বাটন রেখে দিলাম। বাটনটা আমাদের বাটন টাইপের, এই বাটনটার আমরা একটা নাম দিয়ে দিতে পারি, যেহেতু আমরা এর আগে একটি বাটন ব্যবহার করেছি সেজন্য এটাকে আমরা ক্লাস দিয়ে আলাদাভাবে নাম দিতে পারি। দেখুন আমরা এখানে ক্লাস দিয়ে একটি নাম দিয়ে দিতে পারি যে আমাদের এই বাটনটা আমাদের যে আছে যে লগ ইন করছিলাম আমরা সেখানে আমরা ক্যান্সেল করতে পারি। তো সেহেতু আমরা এখানে ক্যান্সেল বাটন এটা লিখে দিতে পারি, সংক্ষেপে আমি লিখছি ক্যান্সেল এবং বাটন যে কথাটা BTN লিখছি আমি সংক্ষেপে, যেন আমরা বুঝতে পারি যে এটা আমাদের ক্যান্সেল বাটন, অর্থাৎ ক্লাস দিয়ে আমি একটি নাম দিয়ে দিলাম এবং এই যে মাঝখানে বাটনটা একটি শুরু এবং যেখানে শেষ হয়েছে তার মাঝখানে কিন্তু আমরা যে জিনিসটা লিখবো সেটাই কিন্তু আমাদের শো করবে বাটন হিসাবে। তো আমি এখানে লিখলাম, যেহেতু আমরা ক্যান্সেল বাটন করতে চাচ্ছি সেহেতু CANEL ক্যান্সেল। তো এই ক্যান্সেল বাটনটা আমরা কিন্তু কমপ্লিটলি লিখে ফেললাম। তো আমরা যদি এটা Ctrl+S দ্বারা সেভ করি এবং আমাদের যেখানে রান করা আছে এখানে দেখুন আমরা কিন্তু এই পর্যন্ত ছিলাম, ইউজার নেম পাসওয়ার্ড এবং লগইন এবং একটা টিক মার্ক অর্থাৎ চিহ্ন, এবং এখানে যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখুন ক্যান্সেল বলে একটি বাটন কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে গেছে, যেটা আমরা এখন করলাম। তো এটাকে আর একটু কাজ করতে পারি আমরা, চলুন নোটপ্যাড++এ এই যে বাটনটা আমরা লিখলাম এখান থেকে আমরা কিছু স্প্যাম ব্যবহার করতে পারি, অর্থাৎ স্প্যাম ব্যবহার করলে আপনার ওই বাটনগুলো আরো কিছু অপশন সাথে সাথে অ্যাড হবে। অর্থাৎ অনেক সময় লেখা থাকে আমরা যখন ফেসবুকে লগ ইন করতে যাই যে ফরগট ইউর ইউজার নেম, ফরগট ইউর পাসওয়ার্ড, এই জাতীয় জিনিসগুলো লেখা থাকে, তো আমরাও সেইগুলো একটু ইউজ করতে পারি এখানে। আমি বেসিক্যালি আপনাদেরকে কম কম দেখাবো, আপনারা চেষ্টা করবেন এই 3টা 4টা যেভাবে আমি করতেছি এইভাবে লেবেল এবং এই যে ইনপুট এইগুলো বেশি বেশি নিয়ে আপনারা বড় বড় ফর্ম তৈরি করবেন যেখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট সাবমিট করা লাগতে পারে। তাহলে দেখবেন আপনাদের প্র্যাকটিসটা অনেক ভালোভাবে হবে এবং আপনারা যে কোনো ওয়েবসাইটে যখন প্রজেক্ট আসবে আপনাদের এই ফর্মের, অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটেই এই ফর্ম কিন্তু প্রয়োজন হয়, লগইন ফর্ম, অর্থাৎ ওয়েবসাইটে ইউজাররা যদি লগ ইন করতে হয় তাহলে কিন্তু এই ফর্মটি ব্যবহার করা লাগবেই।
সেজন্য এখন থেকে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে বড় বড় প্রজেক্টে যখন আমরা পুরোপুরি একটা ডাইনামিক্যালি ওয়েবসাইট ডিজাইন করে এবং ডেভেলপ করে আপনাদেরকে দেখাবো, তখন কিন্তু এই সমস্ত ইমেইল অর্থাৎ লগইন ফর্মগুলোই আমরা আবার করব, তখন যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সেজন্য কিন্তু বেসিক থেকে নর্মালি পার্ট বাই পার্ট আপনাদের প্রত্যেকটা অংশগুলো আমি দেখাচ্ছি। তো আশা করি আপনারা জিনিসগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো আমি এখানে লিখি স্প্যান, লিখলাম। লেখার পর আমি এই ট্যাগটি শুরু এবং শেষ করে দিই আগেই, তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। ট্যাগটি শুরু এবং শেষ করে নিলাম, অর্থাৎ এটা আমাদের স্টার্টিং, এটা আমাদের এন্ডিং, এবং এখানে আমরা সবকিছু লিখব। তো তার আগে আমরা এই যে স্প্যান যে ট্যাগটা নিলাম, এটাকে একটি ক্লাস দিয়ে নাম দিয়ে দিতে পারি। তো আমরা এখানে ক্লাস ব্যবহার করি। নামগুলো আপনি সহজ সহজ ব্যবহার করবেন এবং আপনার প্রজেক্ট যেই টাইপের সেই টাইপের নামগুলো আপনি ইউজ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। অর্থাৎ সিএসএস করার সময় আপনাকে বেশি প্রেশানি হতে হবে না, আপনি ডাইরেক্টলি নাম দেখলে বুঝতে পারবেন যে আমি এটা এখানে চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে আমরা পিএসডাব্লিউ আগে একটা লিখছিলাম, সেইটাই লিখি, যেহেতু আমাদের এখানে পাসওয়ার্ডের কথাটা আসবে। তাহলে আমরা পিএসডাব্লিউ নাম দিয়ে দিলাম, অর্থাৎ আমরা বলতে চাবো যে ফরগট ইউর পাসওয়ার্ড, এই জাতীয় কথাটা আমরা এখানে বলতে চাবো। তো সেই জন্য আমরা এখানে লিখে দিতে পারি ফরগট। আপনি যেভাবে লিখবেন সেভাবে হবে। দেখুন আমরা এখানে লিখলাম ফরগট। এবার এই যে ফরগট লিখলাম, এই ফরগটটার ভিতরে আমরা কিন্তু একটি লিঙ্ক করে দিতে পারি। সেই লিঙ্কটি করার জন্য আমরা ইতিপূর্বে দেখাচ্ছি অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ এ ট্যাগটা কিন্তু আমরা ব্যবহার করি। দেখুন এ ট্যাগটা শুরু এবং শেষ কিন্তু আমি অলরেডি করে ফেলেছি। তো এই এ ট্যাগের ভিতরে আমরা জানি যে আমাদের হাইপার রেফারেন্স কথাটা দিয়ে দিতে হয়। সেই জন্য হাইপার রেফারেন্স সংক্ষেপে আমরা লিখি এইচআরইএফ। এইচআরইএফ মানেই হাইপার রেফারেন্স, এবং এখানে যদি আমি সমান দিয়ে ডাবল কোটেশন দিই, তাহলে কিন্তু আমরা যেই পেজটা দেবো সেই পেজটা চলে আসবে। যেহেতু আমরা এখানে সিম্পল একটা তৈরি করতেছি, সেহেতু আমি এখানে আপাতত হ্যাশ চিহ্ন দিয়ে রাখছি। পরবর্তীতে আমরা আমাদের নির্দিষ্ট লোকেশনের ওয়েবসাইটের পেজটা আমরা এখানে দিতে পারবো। তো দেখুন এই যে এই ট্যাগটি যেখানে শুরু এবং শেষ করেছিলাম, এই জায়গাটায় আমরা কিন্তু লিখে দিতে পারি যে ফরগট কথাটা আলাদা থাকবে এবং পাসওয়ার্ড এই কথাটা আলাদা থাকবে এবং এটা লিঙ্কিং হবে। সেজন্য আমরা এখানে আলাদাভাবে লিখে দিই পাসওয়ার্ড এবং একটি চিহ্ন ব্যবহার করে দিতে পারি আমরা এখানে, তাহলে প্রশ্নবোধক করবে। অর্থাৎ পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি ভুলে গেছো বা ভুলে গেছেন, এইভাবে যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন কিন্তু আপনি আরো কনফার্ম হবেন যে এটা আমাদের পরিপূর্ণভাবে কিন্তু হচ্ছে। সেজন্য আমরা স্প্যান ট্যাগটি ব্যবহার করলাম। এবং আমরা যদি কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিই, সেভ করার পর আমাদের যেখানে রান করা ছিল, দেখুন এই পর্যন্ত আমাদের হয়েছিল ক্যান্সেল। এবার আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের কথাটা কিন্তু ফরগট পাসওয়ার্ড, দেখুন এই জিনিসটা কিন্তু অলরেডি চলে এসেছে এবং এখানে অ্যাঙ্কর ট্যাগটি আমাদের ক্লোজ করা হয়নি, সেজন্য এই অ্যাঙ্কর ট্যাগটি কিন্তু ওখানে শো করতেছে। সেজন্য আপনি এখানে অ্যাঙ্কর ট্যাগটি দিয়ে দিলেন। তাহলে দেখুন আমাদের এই ট্যাগটি শুরু এবং শেষ কমপ্লিট ছিল এবং এই ট্যাগটি স্টার্টিং এন্ডিং ক্লোজ অর্থাৎ ওকে আছে। সো কন্ট্রোল এস দ্বারা সেভ করলেন। সেভ করার পর আপনি এখানে যে দেখুন আমাদের কিন্তু এখানে এই ট্যাগটি দেখা যাচ্ছিল, এখন আমরা ঠিক করে দিয়েছি, তাহলে কিন্তু সেই কথাটা আর নেই, অর্থাৎ এই ট্যাগটি কিন্তু এখানে আর দেখা যাবে না, এখানে কিন্তু পাসওয়ার্ড কথাটাই চলে এসেছে। তো এটা আমরা করতেছি সব এইচটিএমএল এ। এটাকে যখন আমরা সিএসএস করব, তখন আমাদের নির্দিষ্টভাবে যেই জায়গাটায় লগইন ফর্মটা রাখতে চাচ্ছি, এই লোগোটা কতটুকু জায়গা নেবে, কতটুকু হাইট ওয়েট হবে, এই ইউজার নেমটা কত জায়গায় থাকবে, কেরমভাবে থাকবে, প্রত্যেকটা কিন্তু আমরা স্টাইল ডট সিএসএস এর মাধ্যমে কিন্তু পরিপূর্ণ দেবো। তো চলুন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে যাই। দেখুন আমরা আপাতত এখানে এই যে ডিপ ট্যাগ এবং এই ফর্ম ট্যাগ, এই ফর্ম ট্যাগটা কিন্তু সব প্রথমে। তাহলে আমাদের আপাতত এই ডিপ এবং ফর্ম এই দুইটাই কিন্তু আমরা যথার্থভাবে ইউজ করতে পেরেছি। তো এই এইচটিএমএল যেগুলো লিখলাম, এই এইচটিএমএল গুলোকে যদি আমরা এখন সিএসএস দিয়ে আরো দৃষ্টিনন্দিত করতে চাই, অর্থাৎ আরো সৌন্দর্য বৃদ্ধি করতে চাই, তাহলে আমরা সিএসএস লিখবো। তো চলুন আমরা যেহেতু বলছি আজকে ইন্টারনালি আপনাদের সিএসএস দেখাবো, সেজন্য আমি এখানে একটি ট্যাগও লিখে রেখেছি স্টাইল, এবং এটা আমাদের স্টাইলের এন্ডিং ট্যাগ। সুতরাং আমরা সব ট্যাগগুলো যত সিএসএস কোড লিখবো সবগুলো আমরা এখানে লিখবো। তো দেখুন আমরা এখানে যতগুলো ট্যাগ ব্যবহার করেছি বডির ভিতরে, প্রত্যেকটা ট্যাগের জন্যই কিন্তু আমরা এখানে স্টাইল যেখানে আমরা লিখবো, সেখানে এই ট্যাগগুলো ইউজ করে করেই সেই স্টাইলগুলো চেঞ্জ করে দেবো যে আমাদের কোনটা কিরকম হবে। তো আমরা যেহেতু প্রথমে নিয়েছিলাম ফর্ম, তাহলে আমি এখানে ফর্মটা লিখি আগে।
দেখুন ফর্ম যদি আমি লিখলাম, লেখার পর আমরা জানি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ করে যেতে হয়। যেহেতু আমি পার্ট বাই পার্ট লিখবো সেহেতু ইন্টার দিয়ে দিলাম এবং এখানে ট্যাব ব্যবহার করলাম। তো এই যে ফর্ম ট্যাগটা লিখছিলাম, এই ফর্মে একটি বর্ডার আমরা দিয়ে দিতে পারি। তো সেই জন্য আপনি লিখবেন বর্ডার। বর্ডার আমরা যে কোনো পিক্সেল আপনি দিয়ে দিতে পারেন আপনার মন মতো। আমি এখানে 3 পিক্সেল ব্যবহার করছি। 3 পিক্সেল কেমন কালার হবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। আমি 3 পিক্সেল সলিড দিলাম। একটি কালারের নাম, অর্থাৎ এই পূর্বে যে কালারটা আমরা ব্যবহার করলাম সেই কালারটা আমি আপাতত দিচ্ছি, যে আমাদের 6টি ডিজিট ছিল। দেখুন 6টি হয়ে গেল এবং আমি এখানে সেমিকলন দ্বারা শেষ করে ফেললাম, অর্থাৎ বর্ডারটা আমরা কমপ্লিট করলাম। এখন আমি কন্ট্রোল এস দিই। দেওয়ার পর আমাদের যেখানে রান করা ছিল, দেখুন আমাদের কিন্তু এরকম ছিল। রিফ্রেশ যদি আমরা করি তাহলে আস্তে আস্তে দেখুন এই যে এখান থেকে একটি বর্ডার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং এই কালারটি ধূসর মতো, অর্থাৎ সাদাও নাই, একটু ব্ল্যাক কোয়ালিটি, হালকা বোঝা যাবে। তো সেই জন্য আমরা এই কালারটা দিলাম। তো আমাদের টোটাল ফর্মটাকে কিন্তু এরকমভাবে ডিজাইন করে ফেলবো আস্তে আস্তে। এবং আমি যে রেসপন্সিভ কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আমাদের পুরা ব্রাউজারটা যখন আমরা বড় করতেছি, অর্থাৎ মনিটরে, অর্থাৎ ল্যাপটপে, তখন আমাদের পুরাটা দেখা যাচ্ছে। যদি আমরা এগুলো ছোট করি তাহলে আমাদের কেমন দেখাবে? এই যে দেখুন টিটা কিন্তু কেটে যাচ্ছে আমরা যখন ছোট করতেছি। অর্থাৎ আমরা এমনভাবে এটা ডিজাইন করব যেন আমাদের মনিটর, অর্থাৎ ডিসপ্লে যদি মোবাইলের মতো এরকম হয় চওড়া, তাও আমাদের লগইন ফর্মটা সুন্দর দেখা যাবে। আবার যদি অনেক বড় হয় তাও সুন্দর দেখাবে। সেইভাবেই কিন্তু আমরা রেসপন্সিভ ডিজাইনগুলো করব। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যখনই যে কোনো প্রজেক্ট করবেন অবশ্যই প্রজেক্টটা যেন রেসপন্সিভ হয়, কারণ রেসপন্সিভ ছাড়া কোনো ওয়েবসাইটে স্বাচ্ছন্দ্যবোধ হয় না। কারণ ওয়েবসাইটে যখন আপনি রেসপন্সিভ করবেন না তখন এই টিটা কিন্তু কেটে গেল অলরেডি। এখন দেখেছেন আমরা করিনি, তাই আমরা যখন করব তখন দেখবেন এগুলো আরো সুন্দরভাবে উপস্থাপিত হবে। তো চলুন নোটপ্যাড প্লাস প্লাসে আমরা যেখানে সিএসএস লিখছি, আমরা ফর্মটা কিন্তু কমপ্লিট করলাম। তো ফর্মটা কমপ্লিট করার পর আমরা যে ওই যে ইনপুট নিয়েছিলাম কয়েকটা, অর্থাৎ টেক্সট নিয়েছিলাম একটা, আরেকটা নিয়েছিলাম পাসওয়ার্ড। আপনাদের খেয়াল আছে এই দেখুন এখানে এই ইনপুট একটা টেক্সট আর একটা ইনপুট নিয়েছিলাম পাসওয়ার্ড। এই জিনিসটাই আমরা এখানে আবার নির্দিষ্টভাবে তার সিএসএস করে দেবো। সেজন্য আমরা এখানে ইনপুট লিখে দিতে পারি। ইনপুট লিখলাম এবং আপনি এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করে যে টাইপের ইনপুটটা নিয়েছিলেন সেই টাইপটা এখানে উল্লেখ করে দিতে হবে। তো টাইপটা আমরা নিয়েছিলাম টেক্সট, সেহেতু আমরা টেক্সটই দিয়ে দেবো। যা টাইপ নিয়েছেন সেমভাবে তাই। এবার দেখুন আমরা কিন্তু এক লাইনে দুইটা লিখতে পারি, অর্থাৎ ইনপুট দিয়ে যতগুলো লাইন আমরা লিখেছি এইচটিএমএল সবগুলো আমরা সিএসএস এ লিখে দিতে পারি। তো ইনপুট টাইপ টেক্সট একটা, আবার আরেকটা ইনপুট টাইপ ছিল দেখুন পাসওয়ার্ড। তো এই ইনপুট টাইপ টেক্সট এবং ইনপুট টাইপ পাসওয়ার্ড আমরা পাশাপাশি লিখতে পারি, সেজন্য এটি কমা ব্যবহার করবেন। কমা ব্যবহার করে আবার আপনি ইনপুট লিখলেন, ইনপুট, এবং সেম ভাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি লিখে দিলেন যে আপনার কি টাইপ ছিল, কোন ইনপুট টাইপটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটা টাইপ, এবং এখানে আপনি লিখে দিতে পারেন পাসওয়ার্ড। যেহেতু আমাদের ইনপুট টাইপ ছিল পাসওয়ার্ড সেহেতু আমরা এখানে পাসওয়ার্ডই দিয়ে দেবো। দেখুন আমরা লক্ষ্য করে নিন এই যে ইনপুট টাইপ পাসওয়ার্ড, এখানে যা লেখা থাকবে আপনি কিন্তু এখানে তাই লিখবেন পাসওয়ার্ড। তো আমি এখানে ইনপুট টাইপ পাসওয়ার্ড এবং ইনপুট টাইপ টেক্সট দুইটা ব্যবহার করলাম। ব্যবহার করার পর আমরা এর সিএসএস করব। সুতরাং এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, অর্থাৎ আমাদের সিএসএস এ কি কি লিখবো, এখানে কি কি পরিবর্তন করতে চাই সেগুলো আমরা এখানে খুব সহজেই লিখে দিতে পারবো। তো এই যে ইনপুট টাইপগুলো করলাম এগুলোর আমরা হাইট ওয়েট দিতে পারি। প্রথমে ওয়েট দিই, চলে আসতেছে এখানে। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ লেখার, লিখলে আপনাদের প্র্যাকটিসটা বেশি ভালো হবে। আর যদি আপনারা শর্টকাটগুলো ইউজ করেন তাহলে দ্রুততার সাথে করতে পারবেন, কিন্তু প্রথম অবস্থায় করলে আপনারা বুঝতে পারবেন অনেক কম। এজন্য চেষ্টা করবেন পারফেক্টলি নিজে হাতে সব কিছু টাইপ করা। তো আমি দেখুন উইথ দিয়ে দিলাম, এখানে মনে করেন 100% দিয়ে দিই, অর্থাৎ 100% উইথ থাকবে। 100% দিলাম, আমি বুঝাচ্ছি সব কিছু আপনাদের, এবং এখানে আমি এটা শেষ করলাম, অর্থাৎ উইথ দিলাম আমি এত। এবার আমি এটাকে প্যাডিং দিয়ে দিতে পারি, অর্থাৎ ইনপুট টাইপ যেগুলো আমি নিয়েছি সেগুলোর মাপ কোথায় কেমন হবে, কোথায় কোন কালার হবে, কোথায় পিক্সেল কত মার্জিন হবে, প্যাডিং হবে, সবগুলো কিন্তু আমি এখানে দিচ্ছি। তো আমি এখানে যদি প্যাডিংটা ব্যবহার করি, প্যাডিং সেমভাবে আপনি কলম দিলেন এবং এখানে প্যাডিংটা উল্লেখ করে দিলাম। আমি মনে করেন একটা দিলাম 12 পিক্সেল আর একটু দিলাম 20 পিক্সেল, অর্থাৎ স্পেস দিয়ে আপনি কিন্তু আলাদাভাবে দিয়ে দিতে পারবেন দুইটাই।
তো দেখুন প্যাডিং আমি দিলাম 12 পিক্সেল স্পেস 20 পিক্সেল। এবার আমি এখানে মার্জিন দিয়ে দিতে পারি। মার্জিন, এখানে মার্জিন আমি মনে করেন এখানে দুইটা ব্যবহার করব, তাহলে আমি একটা 8 পিক্সেল দিলাম এবং আরেকটি 0 রেখে দিলাম, অর্থাৎ একদিকে 0 পাশে 8, এবং আমি এখানে সেমিকলন দিয়ে এটাকে ক্লোজ করে দিই। তারপর আবার এন্টার দিলাম। আমি কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন আলাদা আলাদা করে লিখছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, কোনো রকম অসুবিধা না হয়। তারপরেও যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো এবার দেখুন আমরা ডিসপ্লে করে দিতে পারি। এখানে ডিসপ্লে ব্যবহার আপনি আমাদেরকে আগেই দেখাচ্ছি। তাহলে এখানে আমরা ডিসপ্লে, দেখুন ডিসপ্লে, তো ডিসপ্লেতে আমরা কি করতে পারি, ইনলাইন ব্লক করে দিতে পারি, অর্থাৎ আমাদের একটা লাইনের মাধ্যমে থাকবে সেটা আমরা দেখে দিতে পারি। ইনলাইন, এখানে ব্যবহার করবেন প্রত্যেকটাই, তারপর আপনি এখানে ব্লক দিয়ে দেবেন। ব্লক, ইনলাইন ব্লক, অর্থাৎ এটা ইনলাইন ব্লক থাকবে এবং এখানে আপনি সেমিকোলন দিলেন। তাহলে ডিসপ্লেটা কিন্তু কমপ্লিট হলো। এবার এই যে ইনপুট টাইপগুলো ছিল এগুলোর কিন্তু আমরা একটু বর্ডার দিয়ে দিতে পারি। প্রথম আমরা ফর্মের একটি বর্ডার দিয়েছি যেটা আমি আপনাদেরকে রান করে দেখাইছি। এবার আমরা ইনপুট টাইপ যেগুলো নিতেছিলাম প্রত্যেকটা ইনপুট টাইপের জন্য আলাদাভাবে বর্ডার আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে বর্ডার দিয়ে দিই, বর্ডার, এখানে আমি অল্প করে দেবেন বর্ডার সবসময়, যখন যেখানে যতটুকু লাগবে তখন সেখানে অ্যাপ্লাই করবেন। আমি এখানে 1 পিক্সেল দিলাম, অর্থাৎ 1 পিক্সেল। এখানে আপনি একটা কালার দিয়ে দেবেন, 1 পিক্সেল সলিড কালার ব্যবহার আপনাদেরকে শেখাইছি আগেই, যারা বুঝতেছেন না তারা টিউটোরিয়ালগুলো দেখবেন আগেরগুলো। তো এবার আপনি এই কালারটা দিলাম এবং এখানে সেমিকোলন ব্যবহার করলাম। এবার আমরা একটা বক্স ব্যবহার করতে পারি বা করেছি, সেই বক্সগুলো কেমন হবে, কেমন সাইজ হবে সেগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করে দেব। তো আমি এখানে ইন্টার দিলাম এবং বক্স সাইজিং কতটুকু হবে সেটা কিন্তু আমি এখান থেকে খুব সহজে বলে দেব। বক্স সাইজিং, তো দেখুন বক্স সাইজিং, এখানে আমি কলন ব্যবহার করি এবং আমরা বর্ডার যেটা দিয়েছিলাম সেই বর্ডারটা রেখে দিই। বর্ডার কেমন হবে, বক্স মতো হবে। তো বক্স লিখে দিন, বর্ডার বক্স, এবং সেমিকোলন ব্যবহার করলেন। সেমিকোলন ব্যবহার করার পর আমরা যেভাবে শেষ করেছিলাম সেভাবে কিন্তু আমাদের কমপ্লিটলি শেষ হয়ে গেল, অর্থাৎ এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম এবং এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এটা কিন্তু আমাদের শেষ। অর্থাৎ আমরা কিন্তু ইনপুট টাইপগুলো সব কমপ্লিট করলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমরা যেখানে রান করেছিলাম দেখুন এখানে আমাদের এরকম ছিল। আমরা কিন্তু সিএসএস কেবল অ্যাপ্লাই করতেছি, প্রথমবার অ্যাপ্লাই করতেছি ফর্মটা এবং দ্বিতীয়বার আমরা ইনপুট টাইপগুলো। ফর্মটার বুঝতে পেরেছেন, এই যে এখানে দেখুন ছোট্ট করে চিকন করে ফর্মের একটা বর্ডার চলে গেছে। এখানে রিফ্রেশ করি, তাহলে এখন দেখুন আমাদের কিন্তু আস্তে আস্তে পুরো জায়গাটা চেঞ্জ, অর্থাৎ আগে ছিল সব পাশাপাশি, এখন কিন্তু ইউজার নেম ওপরে এখানে নিচে চলে আসলো, পাসওয়ার্ড এখানে ইন্টার পাসওয়ার্ড, এখানে লগইন, এখানে টিক মার্ক, এখানে ক্যান্সেল এবং এখানে ফরগট পাসওয়ার্ড। এগুলোকে আরো আমরা মডিফাই করব ডিজাইনে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো আমরা কেবল ইনপুট টাইপগুলো কিন্তু কমপ্লিটলি শেষ করলাম। এবার আমরা নিতে পারি আমাদের যে বাটনগুলো ছিল, লক্ষ্য করুন এখানে আমরা যখন রান করি, এই যে এখানে যে বাটনগুলো লগইন ক্যান্সেল, এই যে বাটনগুলো, এই বাটনগুলো কোথায় থাকলে সুন্দর দেখাবে, কি রকম ভাবে থাকলে ভালো লাগবে, এই জিনিসগুলো কিন্তু আমরা নির্দিষ্ট করে এখনই দেব। তো আমরা এখানে তাহলে আমাদের ইনপুট টাইপগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেহেতু বাটন ট্যাগ নিয়েছিলাম সেহেতু আমরা বাটন ট্যাগটি লিখি। তো বাটন লেখার পর আপনি এখানে সেমভাবে সেমিকোলন নাই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবেন, করে ইন্টার দিলেন এবং এখানে ট্যাব ব্যবহার করবেন। ট্যাব ব্যবহার করলে আপনার জন্য ব্যবহারে সুবিধা হবে যে আপনি বুঝতে পারবেন যে আমার এটা এখান থেকে শুরু এবং এখান থেকে শেষ এবং এই ট্যাগের ভিতরে সবকিছু এখানে লেখা আছে। তো বাটনের আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই প্রথমে। তো দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার আপনি কালার আপনার যেটা পছন্দ, অর্থাৎ আপনি যেই কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা দেবেন। আমি নর্মালি একটি কালার আপনাদের দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। 0। তো দেখুন তারপর আমি সেমিকোলন ব্যবহার করি। এবার আমি কালার আরেকটা দিতে চাই, এখানে কালারটা দিলে দেখবেন বুঝতে পারবেন সুন্দর দেখাবে। তাহলে আমি এখানে কালার আমি আরেকটা দিয়ে দিচ্ছি।
মনে করুন এই কালারটা আমি সাদা দেবো, তো আমি এখানে কালার ব্যবহার করার বিভিন্ন ওয়ে আছে। দেখুন আমি এখানে 3টা কোড লিখছিলাম, এখানে 6টা লিখছিলাম, ইতিপূর্বে আমি এখানে 6টা। আবার আপনি শুধু কালারের যে নাম আছে সেই কালারের নামটা লিখলেও কিন্তু আপনার কালারটা চলে আসবে। সেহেতু আমি এখানে একটু নাম লিখে দিই আপনাদের, হোয়াইট লিখে দিলাম, অর্থাৎ সাদা লেখার জন্য আমি হোয়াইট লিখে দিলাম, সাদা আমার চলে আসবে। তাহলে কালার কিন্তু আপনি বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারবেন সিএসএস এ, কোনো সমস্যা নেই। আপনি একটু প্র্যাকটিস করবেন, দেখবেন এই মতো সহজ কাজ অন্যটা কোনোটা নেই। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং নর্মালি যে কালারটা সেটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি এখানে এই যে বাটন ছিল এই বাটনের কিছু প্যাডিং উল্লেখ করে দিতে পারি, যে কতটুকু প্যাডিং হবে। আমি নিচে নিচে লিখি, একসাথে লিখলে হয়তো বুঝতে পারবেন না, অর্থাৎ গুলাই ফেলবেন, সেজন্য আমি কেটে কেটে লিখতেছি। প্যাডিং, প্যাডিংয়ে কত দেওয়া যায়, অর্থাৎ আপনার যেই প্যাডিংটা দেবেন, অর্থাৎ দুই পাশে আমরা যদি দিতে চাই তাহলে আমি নর্মালি একটা দিলাম 14 পিক্সেল দিলাম, আরেকটা দিলাম 20 পিক্সেল, অর্থাৎ দুইটা একসাথে দিয়ে দেবেন, তাহলে দুই পাশে কাজ একসাথে হয়ে যাবে। এবং এখানে আপনি সেমিকোলন ব্যবহার করলেন। এবার আমরা একটা মার্জিন দিতে পারি, যে মার্জিনটা অর্থাৎ বাটনটার মার্জিন কতটুকু থাকবে সেই মার্জিনটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে দিতে পারেন। তাহলে আমি এখানে মার্জিন দেখুন চলে আসবে, এখান থেকে আপনি কলম দিবেন এবং মার্জিনও দুইটা দিয়ে দেবেন। আমি নর্মালি যেহেতু 12 নিয়েছি, 14 আর 20, সেহেতু আমি এখান থেকে একটা মাঝামাঝি নিলাম, নর্মালটা প্রথমে 8 পিক্সেল এবং এক পাশে একটা শূন্য রেখে দিলাম, অর্থাৎ 0 রেখে দিলাম, 0। তো এবার আমি কলন ব্যবহার করি, সেমিকলন, এবং ইন্টার দিলাম। এবার দেখুন আমরা যে বর্ডার কি দিতে চাই নাকি বাটনের, সেই বর্ডারটা আমরা আপাতত না দেওয়াটাই ভালো, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা এখানে বর্ডার লিখে দিতে পারি, বর্ডার, এবং সেমভাবে আপনি কলম দেবেন এবং নান লিখে দিলেন, অর্থাৎ আমাদের বর্ডার প্রয়োজন নেই, এখানে নান দিয়ে দিলাম এবং আপনি এখানে সেমিকলন দিলেন। এখন দেখুন বর্ডারের যখন আমরা সেমিকলন দিয়ে দিলাম অর্থাৎ নান দিয়ে, এবার আমরা কার্সর অর্থাৎ আমাদের যে মাউস যখন আমরা নিয়ে যাব তখন কি কি ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ কেমন দেখা যাবে, সেইগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজে দিয়ে দিতে পারবো। সেজন্য আপনি এখানে দেখুন কার্সর এটা লিখবেন, লেখার পর আপনি সেমভাবে কলম দেবেন এবং এখানে আমরা পয়েন্টার দিয়ে দিতে পারি। দেখুন পয়েন্টার, কার্সর, পয়েন্টার রেখে দিলাম। কার্সর পয়েন্টার রেখে দেওয়ার পর আপনি সেমিকলন ব্যবহার করলেন এবং এখানে উইথ, অর্থাৎ আমি কিন্তু বলেছি আগেই আমি কিন্তু রেসপন্সিভ ভাবে আপনাদেরকে দেখাবো এবং এই রেসপন্সিভটার চাহিদা সবচেয়ে বেশি। আর কোনো ওয়েবসাইট যদি রেসপন্সিভ না হয় সেই ওয়েবসাইটের কোনো মূল্য থাকে না, মানে দেখতে ভালো লাগে না এবং ব্যবহারকারীরা কোনোভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে না ইউজ করে। এজন্য সবসময় চেষ্টা করবেন রেসপন্সিভ ভাবে প্রত্যেকটা কাজ করার। তাহলে কার্সর পয়েন্টার রাখার পর আমি এখানে উইথ দিয়ে দিতে পারি, যে কতটুকু হাইট ওয়াইট হবে সেটা। উইথ মনে করেন আমি এখানে কলম দিয়ে 100% করে দিলাম, যে আমার 100%ই এটা শো করবে, অর্থাৎ 100% থাকবে। এবং আমাদের এটা অলরেডি সেকেন্ড ব্র্যাকেট কিন্তু ক্লোজ করাই আছে। তাহলে আমাদের বাটনের প্রথম বাটন যেটা ছিল সেই বাটনের কাজটা কিন্তু আপাতত আমরা কমপ্লিট করলাম। এবং আমরা এখন কন্ট্রোল এস দ্বারা সেভ করি এবং যেখানে রান করা আছে সেখানে দেখুন আগের লক্ষ্য রাখবেন, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো সব ছিল। এখন আমরা যে বাটনের কাজটা করলাম সেগুলো পরিবর্তন লক্ষ্য করুন। যদি আমরা রিফ্রেশ করি, দেখুন রিফ্রেশ করা কমপ্লিট এবং এই যে লগইন, আমি যে কালারটা দিয়েছিলাম আমি নর্মাল কালারগুলো ইউজ করতেছি। আপনারা যখন আপনাদের প্রজেক্টে কালার ইউজ করবেন আপনাদের পছন্দ মতন কালারগুলো আপনি ইউজ করতে পারবেন। তাহলে ইউজার নেম, পাসওয়ার্ড, এই যে লগইন যে অপশনটা কথাটা সেটা কিন্তু আমাদের এখানে মিডিলে চলে এসেছে এবং এর যেই একটা প্যাটার্ন অর্থাৎ প্যাডিং আমরা দিয়ে দিয়েছি সেই প্যাডিংটা কিন্তু খুব সুন্দরভাবেই শো করতেছে। এখন ক্যান্সেল এবং ফরগট পাসওয়ার্ড এগুলো আমরা একটু কাজ করব, তাহলে দেখবেন আমাদের এই লগইন ফর্মটা আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আপনারা আপনাদের মন মতো আরও প্র্যাকটিস করবেন এবং আপনাদের মন মতন কালার, আপনাদের মন মতন এই যে ইউজার নেম, পাসওয়ার্ড, যে লেভেল ট্যাগগুলো ছিল এগুলো ইউজ করবেন, তাহলে দেখবেন আপনাদের মন মতোই আপনারা লগইন ফর্ম তৈরি করতে পারবেন। আপনাদের প্র্যাকটিস করার জন্য একটা সুবিধা আছে এরকম, যে আপনারা যে কোনো ফেসবুক, টুইটার এইভাবে যত রকম ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের লগইন ফর্মগুলো দেখবেন, এবার হুবহুব ওইভাবে আপনি কপি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার দ্বারাই এই লগইন ফর্মে তৈরি করতে আর কোনো সমস্যা থাকবে না। আপনি হুবহুব কপি করবেন এবং যখন আপনি প্রজেক্ট রিয়েল লাইফে কাজ করবেন তখন আপনার দেখবেন একটা আইডিয়া চলে আসবে যে আপনি কিভাবে লগইন ফর্মটা ডিজাইন করলে সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আপনার ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে, অর্থাৎ সন্তুষ্ট থাকবে আপনার উপরে। তো তারপরে চলুন আমরা নোটপ্যাড প্লাস প্লাস যাই। বাটনটার কাজ কিন্তু আমরা কমপ্লিট করলাম। এবার আমরা ইতিপূর্বে বলেছি যে একটু হোভার ব্যবহার করতে হয় সবসময়, অর্থাৎ আমরা যে মাউসটা নিয়ে যাই সেই সময় আমাদের হোভার থাকে, সেই হোভারটা কেমন হবে সেটা আমরা কিন্তু এখান থেকে দিয়ে দেবো। সেজন্য আমরা আলাদাভাবে নিই, যেহেতু আমরা বাটনের হোভার দেবো সেহেতু আমরা এখানে বাটন যে ট্যাগটি ছিল সেটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে হোভার কথাটা লিখে দিই।
বাটন এবং আমাদের হোভার। তাহলে আমি এখানে দেখি কোনো আছে কিনা, অর্থাৎ ঠিক আছে, বাটন হোভার। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করি এবং এখানে ইন্টার দিয়ে দিলাম। তারপরে আমি এখানে ট্যাব ব্যবহার করলাম। তাহলে বাটন হোভারটা কেমন হবে, আমরা এখান থেকে অপাসিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমাদের দেখতে কেমন হবে সেই জিনিসগুলো আমরা অপাসিটি আস্তে আস্তে, আপনারা গ্রাফিক্সের কিছু কাজও কিন্তু আপনার এই ওয়েবসাইট ডিজাইন করতে গেলে লাগে, সেজন্য তখন আপনারা অপাসিটিটা আরো ক্লিয়ার হবেন। আমি ফটোশপেরও এবং গ্রাফিক্সের কিছু কাজও আপনাদেরকে এই ওয়েব ডিজাইনের সাথে সাথে যেগুলো লাগে, অর্থাৎ পিএইচডি টু এইচটিএমএল করতে যে কাজগুলো লাগবে সবগুলো আপনাদেরকে দেখাই দেবো। এখন আমি বলতেছি, আপনারা শুধুমাত্র এগুলো ফলো করলে দেখবেন প্র্যাকটিস হয়ে যাবে। তো অপাসিটি আমি এখান থেকে দিয়ে দিতে পারি। দেখুন আমি অপাসিটি এখানে কলন ব্যবহার করলাম। এখন এখানে আমি খুব কম কিন্তু অপাসিটি আমি ব্যবহার করব, 0.8 ব্যবহার করলাম। 0.8 পিক্সেল লেখা লাগবে, এমনি চলে আসবে অটো। তাহলে 0.8 আমি অপাসিটি ব্যবহার করলাম। এখন কন্ট্রোল এস দ্বারা আমি সেভ করলাম। এখন দেখুন আমাদের যেখানে রান করা ছিল আমরা কিন্তু কাজটা এখানে করতেছিলাম। আমি যদি ইন্টার দিই অর্থাৎ রিফ্রেশ করলাম, তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো আস্তে আস্তে, এই যে দেখুন হোভার কেমন ভাবে হচ্ছে, অপাসিটি, অর্থাৎ একই কালারের হোভার যদি আপনি রাখেন এটাই আপনার সুবিধা ছিল। কিন্তু এই কালারটা যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু এর একটু একই কালার থাকছে, কিন্তু এর অপাসিটিটা কম হয়ে আপনি যতটুকু অপাসিটি দেবেন সেই অনুযায়ী কিন্তু আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং দৃষ্টিনন্দিত হবে যে হোভার আপনি এখন লগিং বাটনে প্রেস করেছেন, তাহলে কালারটা কিন্তু চেঞ্জ পুরোটা। আপনি যখন ক্যান্সেল বাটনে প্রেস করবেন তখন কিন্তু কালারটা পুরো চেঞ্জ। এই জন্য অপাসিটি ব্যবহার করলে একই কালার থাকবে, তার একটু মান বাড়বে অথবা কমবে, আপনি যেমন দিতে চাচ্ছেন সেমনভাবে দেবেন। অপাসিটি সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা ভালোভাবে ফেস করতে পারবেন, অর্থাৎ বোঝা যায়। তো চলো নোটপ্যাড প্লাস প্লাস আবার ব্যাক যাই আমরা। দেখুন আমাদের বাটন হোভার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আরো কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা করি আস্তে আস্তে। দেখুন একটু বুঝে বুঝে করবেন, শুধুমাত্র ভিডিওটা দেখবেন না, ভিডিও দেখবেন আর প্র্যাকটিস করবেন। প্রথম দু একবার ভিডিওটা দেখে নেবেন, তারপর আমি যা যা করতেছি অবশ্যই হুবহু প্র্যাকটিস করবেন। করতে করতে দেখবেন তখন আপনার নিজের মন মতো আপনি একটি ফর্ম ডিজাইন করবেন, খাতায় বা যে কোনো জায়গায় আঁকিয়ে নেবেন, সেই ফর্মটা কিন্তু আপনি নিজের মন মতো ডিজাইন করতে পারবেন। তো এখানে দেখুন আমরা আরো ক্লাস নিয়ে ব্যবহার করছিলাম, সেগুলো দিই। আমরা একটি ক্যান্সেল বাটন নামে একটি ক্লাস ব্যবহার করছিলাম। তো ক্লাস ব্যবহার করলে আমাদের সিএসএস এ ডট দিয়ে লিখতে হয়, এটা আমরা আগেই বলেছি, সেজন্য আমি এখন আর বলছি না এগুলো। তাহলে আমরা এখানে ক্যান্সেল বাটন যেটা লিখছিলাম আপনাদের একটু দেখে দিই, তাহলে মনে পড়বে। দেখুন আমরা এখানে ক্লাস দিয়ে ক্যান্সেল বাটন এই কথাটা কিন্তু লিখলাম, অর্থাৎ যতগুলো ক্লাস আপনি ব্যবহার করবেন সেই ক্লাসগুলোকে পরিবর্তন ডিজাইন করতে গেলে সিএসএস এ ব্যবহার করার সময় এই যে ক্লাস দিয়ে যে নামটা দিয়ে দেবেন এই নামটা কিন্তু আপনার ওখানে ব্যবহার করা লাগবে। সেজন্য আমরা এখানে দেখুন ক্যান্সেল বাটন লিখেছিলাম, সেজন্য আমরা ক্যান্সেল বাটনটা লিখবো। দেন ক্যান্সেল বাটন, ওকে। ক্যান্সেল বাটন দিয়ে আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেন এবং আমি এখানে ইন্টার দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থের জন্য। এবং ক্যান্সেল বাটনে আপনি এখানে এর একটা আলাদাভাবে হাইট ওয়েট বা প্যাডিং মার্জিন বা ব্যাকগ্রাউন্ড এগুলো দিতে পারেন। তো আমি এখানে সিম্পলি দিচ্ছি, উইড দিই, এটা আমি তারপর আমি দিলাম কলন অটো রেখে দিলাম, অর্থাৎ নির্দিষ্টভাবে আমরা কোনো রকম মাপ দিচ্ছি না, এখানে আমি আপাতত অটো রেখে দিচ্ছি। দেখুন অটো, তারপর আমি এখানে সেমিকলন ব্যবহার করলাম, নিচে আসলাম, এখানে আমি প্যাডিং ব্যবহার করি। দেখুন প্যাডিং আমরা এখানে নর্মালি দুইটা প্যাডিং ব্যবহার করব, কাছাকাছি প্যাডিং ব্যবহার করাই ভালো। তো প্যাডিং আমরা এখানে কলন দিই, এখানে মনে করেন একটি 10 পিক্সেল দিলাম আর একটি মনে করেন কাছাকাছি 18 পিক্সেল দিলাম, অর্থাৎ একই রকম রেঞ্জে থাকলে আমাদের জন্য সুবিধা, দেখতে সুন্দর হবে। আপনারা প্যাডিং বাড়িয়ে কমিয়ে দেখবেন, আপনাদের পছন্দ মতন প্যাডিং দেবেন। আমি আমার পছন্দ মতন প্যাডিং দিতেছি। তো এখানে দেখুন প্যাডিং যখন কমপ্লিট হয়ে গেল, এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আবার দিয়ে দিতে পারি, যে আমাদের ক্যান্সেল যে বাটনটা আছে এই বাটনটার ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে। তো দেখুন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা হুবহু আগেই দেখাইছি ব্যাকগ্রাউন্ড, এবং এখানে আপনি কলন ব্যবহার করবেন এবং কালার ব্যবহার করার 3টা নিয়মে কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। হ্যাশ দিয়ে 3টা ডিজিট, হ্যাশ দিয়ে 6টা ডিজিট এবং কালারের ডাইরেক্টলি নাম, আপনি যেভাবে খুশি সেইভাবে কিন্তু কালার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার কোনো সমস্যা নেই, যেভাবে অ্যাপ্লাই করবেন প্রত্যেকভাবেই কিন্তু আপনার ওয়েবসাইটে অর্থাৎ আপনার আউটপুটে শো করবে। তো আমি এখানে হ্যাশ দিয়ে একটা দেখাই, আরেকটা হ্যাশ দিয়ে মনে করেন আমি একটি কালার দিচ্ছি, আপনার পছন্দ মতন আপনি কালার দিবেন। 6, ঠিক আছে, তাহলে F44336 এই কালারটা আমি মনে করেন আপনি দিলাম। তাহলে এখানে আমি সেমিকলন দিই এবং কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিলাম।
এখন আমরা যেখানে রান করছিলাম সেখানে যদি যাই, দেখুন আগের থেকে আমরা কিন্তু কাজ করতেছি ক্যান্সেল যে বাটনটা ওই বাটনের আশেপাশে, অর্থাৎ ওখানে যে কাজগুলো সেগুলো আমরা এখন করব। তাহলে আমরা এখন যখন রিফ্রেশ করি তাহলে দেখুন এই যে ক্যান্সেল কথাটা এটা কিন্তু আলাদাভাবে চলে এসেছে, অর্থাৎ এই যে ক্যান্সেল এই বাটনটা কিন্তু এখন আলাদাভাবে, এবং এই যে লগইন ফর্মের যে বাটনটা ছিল সেটা কিন্তু আলাদা। তাহলে আমরা কিন্তু এই কাজটা এতক্ষণ ধরে করলাম, অর্থাৎ এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমি দিয়ে দিলাম, যে এই কালারটা আমার কাছে যে কালারটা মোটামুটি ভালো লাগতেছে আমি সেই কালারগুলো অ্যাপ্লাই করতেছি। আপনাদের যেমন ধরনের পছন্দ হবে, যেমন প্রজেক্ট হবে, সেই প্রজেক্ট ওয়াইজ আপনারা আপনাদের পছন্দের কালারগুলো ইউজ করবেন। তো আমাদের ক্যান্সেল বাটন এটা কমপ্লিট হলো। এবার আমরা আরো কিছু ট্যাগ নিয়েছিলাম সেগুলো সিএসএস করে ফেলি আমরা, চলুন। দেখুন আমরা এখানে আসি, এবার এখান থেকে আপনি ইন্টারপ্রেস করলেন, করার পর আমরা আরো কিছু ট্যাগ ব্যবহার করছিলাম, যেমন ইমেজ কন্টেইনার বলে ক্লাস নিয়েছিলাম। আপনাদের হয়তো লক্ষ্য করুন, খেয়াল আছে, দেখুন আমরা প্রথমে লিখছিলাম আইএমজি কন্টেইনার, অর্থাৎ এই যে ক্লাস দিয়ে নাম লিখছিলাম, এখন এটাকে যদি আমরা কিছু মডিফাই অর্থাৎ চেঞ্জ করতে চাই, সিএসএস করতে চাই, তাহলে কিন্তু আমাদের এখানে সেম ভাবে ডট নেওয়ার পর সেই ট্যাগটা কিন্তু আপনার এখানে লিখে নিতে হবে, ইমেজ কন্টেইনার। দেখুন ইমেজ কন্টেইনার এখানে এসছে, আমি এখান থেকে দিয়ে দিলাম ইমেজ কন্টেইনার, এবং এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, আমি ইন্টার, তারপর উপরে যে ট্যাব ব্যবহার করলাম। তাহলে ইমেজ কন্টেইনার এখানে আমরা টেক্সট অ্যালাইন করে দিতে পারি, অর্থাৎ আমাদের টেক্সটটা কোথায় থাকবে সেই নির্দিষ্টভাবে উল্লেখ করে দিতে পারি। তাহলে আমরা অবশ্যই দিই এখানে, দেখুন এখানে এসছে, আমি এখান থেকে নিয়ে নিলাম টেক্সট অ্যালাইন, এখান থেকে টেক্সট অ্যালাইন মনে করেন আমি সেন্টার দিয়ে দিলাম মিডিলে, অর্থাৎ আমার টেক্সট অ্যালাইনটা টেক্সটটা লেখাগুলোটা মিডিলে থাকবে, সেন্টার। এবার আমরা এখানে সেমিকোলন ব্যবহার করি, এটার একটি মার্জিন দিই, মার্জিন এখানে এসছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আপনারা লিখবেন এবং এখান থেকে নেবেন, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে করবেন, কিন্তু আপনাকে পরিপূর্ণ দক্ষতা অর্জন করে তারপরে আগাতে হবে। কখনোই আপনি শর্টকাট ওয়ে অথবা কিছু গ্যাপ, কিছু মিসিং রেখে যদি আপনি পার হয়ে যান, তাহলে কিন্তু আপনার বড় বড় প্রজেক্ট করার সময় অবশ্যই অনেক কষ্ট হবে, অর্থাৎ আপনি পারবেন না পরিপূর্ণভাবে। তো এবার আমি মার্জিন এখানে মনে করুন অনেক কয়টা মার্জিন, সব কয়টা ব্যবহার করবো চারিদিকে, সেই জন্য আমি এখানে মনে করুন প্রথমটা আপাতত 24 পিক্সেল দিলাম, তারপর একটা 0 পিক্সেল দিলাম, এবার 24-এর অর্ধেক মনে করেন 12 পিক্সেল দিয়ে আরেকটা, এবং লাস্টে যেহেতু হরাইজন্টাল ভার্টিক্যাল আমাদের জানি আমরা, তাহলে এখানে আমরা আবার 0 পিক্সেল দিতে পারি, তাহলে আমাদের জিনিসটা সুন্দর লাগবে। এবং আমরা এখানে সেমিকোলন ব্যবহার করলাম, এবং আমাদের তো অলরেডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে, তো আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ইমেজ কন্টেইনার। এখন যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর আমাদের যে রান করার অপশন ছিল, এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন এই যে ইমেজটা ছিল আমাদের, এই যে টি যে লোগোটা আমরা ডাউনলোড করছিলাম, আপনাদের পছন্দ মতন লোগো অথবা আপনাদের যে ব্যানার অথবা আপনাদের যে ডিজাইন থাকবে সেটা আপনি এখানে দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য গুগল থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এই যে টি কথাটা বা টি লোগোটা, এটা কিন্তু আগে এই পাশে ছিল, এটা এই পাশে ছিল, এটা কিন্তু আমি এখন সেন্টারে নিয়ে আসলাম টেক্সট অ্যালাইন দেওয়ার মাধ্যমে। তাহলে চলুন আমরা নোটপ্যাড প্লাস প্লাস যাই, আরো কিছু বাকি আছে সেগুলো কমপ্লিট করি। তাহলে এখানে ইমেজ কন্টেইনার কিন্তু কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা আরো কিছু ট্যাগ নিয়েছিলাম, দেখুন আমি এখান থেকে লক্ষ্য করে দিচ্ছি আপনাদের, এই যে ইমেজ যে ট্যাগটা লিখেছিলাম এখানে ক্লাস ব্যবহার করে লোগো লিখেছিলাম, তাহলে ক্লাস ব্যবহার করার জন্য ডট আর লোগো ব্যবহার করার জন্য লোগো, এই কথাগুলো আবার লিখতে হবে আপনাকে, যে নির্দিষ্টভাবে আপনি চেঞ্জ করতে চান। তাহলে ইমেজের ট্যাগের ভিতর ছিল সেই জন্য আপনি ইমেজ লিখলেন, এবং ক্লাস দেওয়া ছিল বলে আপনি ডট দিলেন, এবং ক্লাসের নাম দেওয়া ছিল লোগো, সেই জন্য আপনি এখানে লোগো নামটা দিলেন। দেওয়ার পর আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলেন, ইন্টার দিলেন, তারপর আপনি ট্যাব ব্যবহার করলেন, তাহলে ইমেজ ডট লোগো। এবার আপনি এখানে এর উইথ দিয়ে দিতে পারেন। আমরা কিন্তু রেসপন্সিভ ডিজাইন করব, সেজন্য আমাদের প্রত্যেকটা ডিভাইসে যেন আমাদের লগইন ফর্মটা, অর্থাৎ আমরা যে ডিজাইনটা করতেছি সেগুলো সাপোর্ট করে এবং ইউজার ফ্রেন্ডলি হয়, অর্থাৎ মানুষ মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপে যে কোনো কিছু দিয়ে যখন মানুষ ইউজ করবে, আমাদের লগইন ফর্মটা ওপেন করবে, তখন যেন প্রত্যেক ডিভাইসেই সুন্দরভাবে দেখা যায়, সেজন্য কিন্তু আমরা এই কাজগুলো করতেছি। তো ইমেজ ডট লোগো এখানে আমরা উইথ দিয়ে দিতে পারি একটি, আমরা এখান থেকে উইথ নিলাম, এবং এখানে আমি কলন ব্যবহার করে এখানে আমি উইথ এখানে কিছুটা কম দিতে পারি, 100% এখানে দেবো না, তো এখানে 40% দিয়ে দিতে পারি, আমি 40% দিয়ে দিলাম, এবং আমি এখানে সেমিকোলন ব্যবহার করলাম। তারপর আমরা এর একটা বর্ডার রেডিয়াস দিতে পারি, যে বর্ডারটা কেমন হবে, অর্থাৎ বর্ডার রেডিয়াস। তাহলে আমি এখান থেকে খুব সহজে কিন্তু বর্ডার এবং এখান থেকে আমি রেডিয়াস ব্যবহার করতে পারবো। রেডিয়াস, বর্ডার রেডিয়াস, এটা আমরা মনে করেন কিছু পার্সেন্ট দিয়ে দেবো, অর্থাৎ এর থেকে উইথ যা দিয়েছি তার থেকে একটু বেশি দিয়ে দিই,
তাহলে আমি 50 পিক্সেল দিচ্ছি, 50% দিই, 50%, অর্থাৎ 50% দিলাম এবং উইথ দিলাম 40%। এবার আমি এখানে ব্র্যাকেট তো আমাদের অলরেডি ক্লোজ করা আছে, তাহলে আমাদের এখানে আর আপাতত কাজ নেই। তাহলে ইমেজ ডট লোগো এটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। এখন আমরা কন্ট্রোল এস দ্বারা যদি সেভ করি এবং আমাদের যেখানে রান করা আছে এই যে ইমেজটার কাজ করতেছি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের ইমেজটা কিন্তু অলরেডি সাইজ হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের এইখানে যে যত বড় একটা কাজ ছিল সেটা দেখতে কিন্তু একটা বিশ্রী লাগছিল, অর্থাৎ খারাপ লাগছিল, সেগুলো কিন্তু আমরা এখন ছোট করে আমাদের মন মতো কিন্তু আস্তে আস্তে নিয়ে আসবো। অর্থাৎ আপনি যেভাবে চাবেন সিএসএস দিয়ে কিন্তু প্রত্যেকটা কন্টেন্টকে আপনার মনের মতো ডিজাইন আকর্ষণ দিতে পারবেন। তারপর আমরা নোটপ্যাড প্লাস প্লাসে যাই এবং আমাদের এখানে লোগো ডট অর্থাৎ ইমেজ ডট লোগো এটার আমরা সিএসএস করলাম। এবার আমাদের আরও কিছু বাকি আছে। যখন আমরা সিএসএস নিয়ে এলাম তখন লক্ষ্য করুন এই যে একটা ক্লাস এখানে কন্টেইনার ব্যবহার করছিলাম, তাহলে এই কন্টেইনারটাকেও তো কিছু চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমাদের মন মতো ডিজাইন দিতে হবে। সেই জন্য ওই ক্লাস নিয়েছিলাম বলে ডট এবং ক্লাসের নাম দিয়েছিলাম কন্টেইনার, সেই জন্য আমরা এখানে কন্টেইনারটা দিয়ে দেবো। দেখুন এখানে চলে এসছে, এখান থেকে আমি নিয়ে নিলাম কন্টেইনার। কন্টেইনার দিয়ে আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলেন এবং এন্টার দিলেন, তারপর আপনি একটু ট্যাব ব্যবহার করলেন। কন্টেইনার ব্যবহার করার সময় আমরা এর একটা প্যাডিং দিতে পারি। দেখুন আমি এখান থেকে প্যাডিং দিয়ে দিচ্ছি। মনে করেন প্যাডিং আমরা বেসিক্যালি বেশি দেওয়া দরকার নেই, আপনার পছন্দ মতো দেবেন। আমি এখানে 16 দিচ্ছি, অর্থাৎ 16 দিই, এখানে 16 পিক্সেল দিই, 16 পিক্সেল এবং সেমিকলন ব্যবহার করলাম। তাহলে কন্টেইনার যেটা ছিল সেটাকে আমি 16 পিক্সেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমার কিন্তু কন্টেইনার আর আপাতত কোনো কাজ নেই। তাহলে এখন যদি কন্ট্রোল এস দ্বারা সেভ করি এবং আমাদের যেখানে রান করা ফাইল ছিল এই রান করা ফাইলে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের কিন্তু কন্টেইনারটা অর্থাৎ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এই পাশেও কিন্তু ফাঁকা আছে এবং এখানে দেখুন আলাদা আলাদাভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু এখন আলাদা আলাদা দেখা যাচ্ছে। এখানে আরেকটু কাজ আছে এই যে নিচের দিকে, এই কাজগুলো আমরা কমপ্লিট করি তাহলে আমাদের দেখুন লগইন ফর্মটা আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে আস্তে আস্তে। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে যাই এবং এখানে আমাদের কন্টেইনারের যে প্যাডিং দিলাম এটা আমাদের কমপ্লিট। এবার আমরা স্প্যান ট্যাগ নিয়েছিলাম এবং সেখানে একটি ক্লাস ব্যবহার করছিলাম, আপনাদের মনে করিয়ে দিই। দেখুন এখানে এই যে স্প্যান ট্যাগটা নিয়েছিলাম এবং ক্লাস ব্যবহার করলে PSW এই কথাটা কিন্তু আমরা এখানে নিয়েছিলাম। তো এটার কাজ করলে কিন্তু আমাদের আপাতত যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর পরিপূর্ণ সিএসএস ব্যবহার করা কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য আমি এখানে সেই ট্যাগটির নাম লেখার আগে প্রথমে স্প্যান ডট ক্লাসের নামটা দিয়েছিলাম PSW। তাহলে ক্লাসের নামটা ওখানে ব্যবহার করলাম এবং এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এন্টার দিলাম এবং ট্যাব ব্যবহার করলাম। তো দেখুন স্প্যান এবং PSW এই কথাটা একই রকম থাকতে হবে। আপনার এখানে ক্লাসের যে নাম দেবেন সেই নামটা কিন্তু আপনার এখানে ইউজ করতে হবে। আমি যেহেতু PSW দিয়েছিলাম সেহেতু PSW এবং ক্লাস ব্যবহার করছি বলে এই ডটটা। তো এখানে আপনি এখানে ফ্লোট রাইট অর্থাৎ একসাথে লেগে আছে ক্যান্সেল বাটনের সাথে, সেজন্য আপনি এখান থেকে ডান পাশে দিয়ে দিতে পারেন। সেহেতু আপনি এখানে ফ্লোট এখানে রাইট ব্যবহার করতে পারেন। এখানে চলে এসেছি, এখান থেকে নিয়ে নিলাম ফ্লোট রাইট এবং এটার একটা প্যাডিং আপনি দিয়ে দিতে পারেন। সবসময় চেষ্টা করবেন কন্টেইনার এবং এই যে স্প্যান যেটা আমি লিখছি এটার প্যাডিং একই রকম দিলে মাপটা ঠিক থাকে। অর্থাৎ ফ্লোট রাইট দেওয়ার পর আমি ওপরের দিকে কিছু প্যাডিং দিয়ে দিতে পারি, তাহলে আমার জিনিসটা সুন্দর লাগবে। তাহলে আমরা প্যাডিং দেখুন প্যাডিং টপ অর্থাৎ উপরের দিকে যখন আমরা প্যাডিং দেবো তখন প্যাডিং টপ লিখবো। প্যাডিং রাইট, প্যাডিং লেফট এগুলো সব বামে ওপরে ডানে সবকিছু নির্দিষ্ট করার জন্য। তো আমি এখানে প্যাডিং টপ মনে করেন একই দিই, অর্থাৎ 16 পিক্সেল দিলাম, অর্থাৎ 16 পিক্সেল, একই কথা আপনারা যেভাবে বুঝবেন। এখন আমি এখানে সেমিকলন দিয়ে এটা কমপ্লিটলি করলাম এবং কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। এখন আমাদের যে রান করা ছিল এখানে লক্ষ্য করুন জিনিসটা এরকম ছিল, যখন আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের ক্যান্সেল এখানে এবং ফরগট পাসওয়ার্ডটা এখানে। এই যে উপরে যে প্যাডিংটা আমরা কিন্তু নির্দিষ্ট করে দিয়ে দিয়েছি, অর্থাৎ একই রকম লেভেলে কিন্তু আমাদের এটা আছে। এই ক্যান্সেল বাটনের উপরে যতটুকু এবং এখানে যতটুকু সম্পূর্ণটা কিন্তু সেম ভাবে 16 পিক্সেল দেওয়া হয়েছে। এবার নোটপ্যাড প্লাস প্লাসে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যেই রেসপন্সিভ করতে চাচ্ছি সেইটা করার জন্য মেইনলি এখন যে কাজটি করতে হবে এইটা সবচেয়ে বেশি অবদান রাখবে। আমাদের ওয়েবসাইটটি আমাদের ডিজাইনটি রেসপন্সিভ অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসেই সুন্দরভাবে ইউজ করার উপযোগী হওয়ার জন্য। তো তারপর আমি এখানে লিখি যে আমাদের আরেকটা বাদ আছে যে আমাদের স্ক্রিনটা কেমন হবে, সেই জন্য আমরা এখানে @ লিখে মিডিয়া দিতে পারি। দেখুন @ মিডিয়া
এবার আমি এখানে স্ক্রিন দিতে পারি, স্ক্রিনটা কেমন হবে সেটা উল্লেখ করে দিয়ে খুব সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু প্র্যাকটিস করলে দেখবেন এর মতো সহজ কোনো কিছুই নেই। খুব সহজে কিন্তু আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার করতে পারবেন। তো স্ক্রিন এখন আমরা এখান থেকে আরও কিছু হাইট ওয়াইট নির্দিষ্ট করে দিতে পারি। তাহলে এখানে আমি মনে করেন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে এখানে ম্যাক্সিমাম কত হতে পারে এবং মিনিমাম কত হতে পারে সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে লিখে দিতে পারি। লিখে দিলে আমার যেমন ডিসপ্লে হবে যখন আমি মোবাইল ইউজ করবো, আমাদের এই লগইন ফর্মটা অর্থাৎ করব ওপেন করব, তখন আমাদের মোবাইলের মতো দেখা যাবে। যখন আমরা ডেস্কটপ ল্যাপটপে ইউজ করব তখন আমাদের ডেস্কটপে ল্যাপটপে যে স্ক্রিন বড় সেরকম যেরকম দেখা যাবে, সেটা করার জন্য আমরা এখানে লিখে দিতে পারি ম্যাক্সিমাম। আর এখানে আমি উইথ দিতে পারি। দেখুন এখানে চলে আসছে, এখান থেকে নিয়ে নিচ্ছি আমি ম্যাক্সিমাম উইথ, অর্থাৎ প্রশস্ততা কতটুকু হবে ম্যাক্সিমাম সময়। তারপর আমি এখান থেকে কলন ব্যবহার করে মনে করেন আমি এখান থেকে 300 দিয়ে দিলাম, 300 পিক্সেল। তাহলে আমাদের ব্র্যাকেটের ভিতরে কিন্তু এই শর্তটা লেখা থাকলো। এবার আমরা ব্যাক আসার পর আমরা এখান থেকে আমাদের যে স্পান ডট পিএসডাব্লিউ ছিল এর পূর্বে যেটা লিখছিলাম, এই যে দেখুন এটা, এগুলোকে সম্পূর্ণভাবে আপনার এখানে উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ আমি এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম এবং এই সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করার পর আমি এখানে মনে করেন সেই স্পান ডট ওটা লিখে দিই, স্প্যান ডট পিএসডাব্লিউ লিখছিলাম আমরা, সেটা লিখবো পিএসডাব্লিউ। তো স্প্যান ডট পিএসডাব্লিউ লেখার পর আমি যদি আরেকটি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি এবং এর ভিতরে যদি আমরা পরিপূর্ণভাবে লেখার চেষ্টা করি তাহলে দেখবেন আরও সহজ হবে আপনাদের জন্য বোঝা। তাহলে দেখুন আমরা স্প্যান ডট পিএসডাব্লিউ এটার আন্ডারে এর ভিতরে আমরা এগুলো লিখবো। তাহলে এটা আমরা কেমন চাচ্ছি সেগুলো আমাদের কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমরা এখানে ডিসপ্লে ব্লক করে দিতে পারি। এখানে চলে এসছে, এখান থেকে নিলাম ডিসপ্লে, আমরা এখানে ব্লক করে দিই ডিসপ্লে। এখানে এসছে, এখান থেকে নেই ডিসপ্লে ব্লক। তো ডিসপ্লে ব্লক করার পর আমি সেমিকলন দিলাম এবং আমাদের যে ফ্লট হচ্ছিল সেই ফ্লটটা আমরা নান করে দিতে পারি। ফ্লট এখানে আমরা কলন ব্যবহার করে নান লিখে দিতে পারি। এখানে চলে এসছে, এখান থেকে আমি সেমিকলন নিয়ে নিলাম। তো দেখুন আমার কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। নান লেখার পর আমাদের যে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ছিল এটা কিন্তু এই পর্যন্ত কমপ্লিট। এবার এখানে আমরা এন্টার দিই এবং এখানে আমরা আসি, তারপরে ট্যাব ব্যবহার করি। ট্যাব ব্যবহার করার পর আমরা এখানে আরেকটা সিএসএস নিয়েছিলাম, অর্থাৎ ক্লাস নিয়েছিলাম। সেটা হলো আমাদের এখানে লেখা ছিল ক্যান্সেল বাটন, অর্থাৎ ক্যান্সেল বাটন আমরা কিন্তু একটি নিয়েছিলাম। দেখুন এখানে বাটন টাইপ বাটন ছিল এবং এখানে ক্লাস দিয়ে লিখেছিলাম ক্যান্সেল বাটন। এটা কিন্তু আমাদের লিখে দিতে হবে যে ক্যান্সেল বাটনটার জন্য, সেটা আমরা এখানে লিখে দিই এটা ক্যান্সেল বাটন। তাহলে ক্লাসের জন্য একটা ডট আর ক্যান্সেল বাটন আমরা লিখছিলাম, তাই ক্যান্সেল বাটন আমরা দিয়ে দেবো ক্যান্সেল বাটন। ক্যান্সেল বাটন দিয়ে আমি একটি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম এবং এখানে আমি ট্যাব ব্যবহার করলাম। এখন এই ক্যান্সেল বাটনটার আমরা একটু উইথ দিতে পারি। এখানে এসছে, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, আপনারা যেভাবে খুশি সেভাবে নেবেন, কিন্তু ফাঁকি দেবেন না। উইথ আমি এখান থেকে 100% করে দিলাম, 100% সম্পূর্ণ আমি লিখি পার্সেন্ট। তারপর আমি এখানে সেমিকলন ব্যবহার করলাম। তো দেখুন আপাতত আমাদের কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তো আমি এখানে যতগুলো লিখছি ডট দিয়ে, তারপর এখান থেকে এই পর্যন্ত শেষ এবং এখানে আমাদের এইটা কিন্তু সেই স্প্যানের, অর্থাৎ এই যে এইখান থেকে এখানে এবং এর ভিতরেরটা এই পর্যন্ত শেষ এবং নতুনভাবে যে শুরু করলাম সেটা এখান থেকে এই পর্যন্ত শেষ, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটগুলো আমরা কিন্তু পারফেক্টলি ক্লোজ করেছি। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করার পর যদি আমরা আমাদের যেখানে রান করছিলাম সেখানে এসে দেখুন, আগের থেকে দেখে নিন আমরা কি করলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের জিনিসটা কিন্তু কোন দিকে এসছে, অর্থাৎ এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড, এখানে আমাদের লগইন বাটন এবং এখানে টিক মার্ক অর্থাৎ একটা চেক মার্ক এবং এখানে ক্যান্সেল বাটন এবং এখানে ফরগট পাসওয়ার্ড। এটা যদি আমাদের জিজ্ঞেস করে কেউ ক্লিক করলে তার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে। তো আমি এখানে দেখুন এখানে লিখে রেখেছি অ্যাকশন পেজ ডট পিএইচপি। যখন আমরা এগুলো দিয়ে প্রজেক্ট করবো পিএইচপিতে তখন আমরা সরাসরি দেখাবো যে কেউ যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে তার পাসওয়ার্ডটা কীভাবে সে ব্যাক পেতে পারে, সেগুলো আপনাদের আগে প্রজেক্ট আকারে দেখিয়ে দেবো।
এখন আপাতত এগুলো প্র্যাকটিস করেন। তো আমরা যতটুকু করলাম, এবার যদি আমরা এটা করি, মিনিমাইজ ম্যাক্সিমাইজ করি, অর্থাৎ দেখুন আমরা যদি ছোট করে ফেলি, খুব ভালো করে লক্ষ্য করবেন, আমরা প্রথমে যখন এরকম করতেছিলাম, কোনো একটা মোবাইলের স্ক্রিনে যদি এই লগ ইন ফর্মটা ওপেন করা হয়, তাহলে কিন্তু তার ইউজার নেমটা এতটুকু থাকবে, পাসওয়ার্ডটা এতটুকু, এবং লগ ইন, এখানে টিকমার্ক এবং ক্যান্সেল এবং ফরওয়ার্ড। যদি কেউ এর থেকে বড় ডিসপ্লেতে দেখে, তখন কিন্তু সব সহ কিন্তু বড় হয়ে যাচ্ছে। প্রথমে যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম তখন টিটা অর্ধেক কেটে যাচ্ছিল, এখন দেখুন আমি যত বড় করব না ছোট করব, সেগুলো কিন্তু আমার বড় ছোটর মতন কিন্তু সাইজ হয়ে সুন্দরভাবে ব্যবহারের উপযোগী হয়ে যাবে। এইগুলোকে রেসপন্সিভ ডিজাইন বলা হয়। আর রেসপন্সিভ ডিজাইন করলে আপনার যারা ব্যবহারকারী থাকে, ইউজার থাকে, তারা ইউজার ফ্রেন্ডলি ব্যবহার করতে পারে, অর্থাৎ খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ব্যবহার করতেছে। আর যদি ইউজার ফ্রেন্ডলি ব্যবহার না হয়, তাহলে কিন্তু আপনার এই ওয়েবসাইট ডিজাইন করলে খুব একটা মূল্যায়ন আপনি পাবেন না। এজন্য কাজটা কিন্তু বেশি বড় নাই, খুব ছোট্ট একটা কাজ যে আপনার রেসপন্সিভ ডিজাইন করা, এটা করলেই আপনার ওয়েবসাইটের অনেক গুণ ব্যবহারকারী স্বাচ্ছন্দ্যবোধ বেড়ে যাবে। তাহলে আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন যে রেসপন্সিভ ডিজাইন কিরকম। যে আমরা যখন ছোট ল্যাপটপে দেখবো, মানে মোবাইল ফোনের স্ক্রিনে, তখন আমাদের এরকম ভাবে দেখাবে, মেনুগুলো ছোট ছোট হয়ে যাবে, অর্থাৎ সব ঠিক থাকবে কিন্তু আকারগুলো ছোট। আবার যখন বড় ডিসপ্লে দেখবো, এগুলো সব বড় হয়ে যাবে, অর্থাৎ সমান থাকবে কিন্তু একই রকম সিস্টেম থাকবে, আপাতত সবগুলো বড় দেখা যাবে। আবার যখন আমরা পুরোপুরি ল্যাপটপে বা ডেস্কটপে দেখবো, তখন আমাদের পরিপূর্ণভাবে কিন্তু আমাদের যে লগ ইন ফর্ম তৈরি করলাম, সেগুলো কিন্তু আমাদের দেখা যাবে। তো আশা করি বিষয়গুলো বুঝতেছেন যে আমি লগ ইন ফর্ম কিভাবে ডিজাইন করলাম এবং এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে করে। এই দেখুন আমরা স্টাইলের ভিতরে কিন্তু লিখেছি, ফর্ম নিয়েছিলাম, ইনপুট টাইপ দুইটা ছিল বলে একসাথে নিয়ে নিলাম। বাটন যেটা, সেটা আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি, প্যাডিং দিয়ে দিয়েছি, এবং বাটন হোভার, অর্থাৎ বাটনের উপরে যখন আমরা কার্সর নিয়ে যাই, তখন তার অপাসিটিটা কমায় দিয়েছি, কালার যেন একটু চেঞ্জ হয়ে যায়, এবং ক্যান্সেল বাটনের একটা হাইট ওয়াইট নির্দিষ্ট করে দিয়েছিলাম। এবং লাস্টে যেটা কাজ করেছিলাম, মিডিয়া স্ক্রিন, অর্থাৎ আমাদের স্ক্রিনে যেন একসাথে অ্যাটাচ থাকে, অর্থাৎ রেসপন্সিভ হয়, সেই কাজটা কিন্তু আমরা এখান থেকে করে নিয়েছি। এবং আমাদের এই HTML কোডটা খুব সহজে লিখেছি, আশা করি প্রত্যেকে সকলে বুঝতে পেরেছেন। তো এইগুলো আপনার প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করতে যদি কোনো রকম সমস্যায় পড়েন, তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যার যে সলিউশন হয় সেই সলিউশন দিয়ে আবার ভিডিওভাবে বানিয়ে দেবো। আর আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।